স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপির সহ সম্পাদক এবং সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান। আমার হাতে বামে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ এম শাহান, আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে আজকে আমরা পুরোটা জুড়ে আলোচনা করব নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে যা হচ্ছে রাজনীতি মাঠে। ভোটের আর মাত্র 3 দিন বাকি। প্রধান উপদেষ্টা নিজেই বলছেন সুষ্ঠু এবং নির্ভুল ভোট গ্রহণই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসলে নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, এ নিয়েই আলোচনা শুরু করতে চাই। আলোচনা শুরুতেই শুনবো নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে। আপনাদের চেয়ারম্যান তারেক রহমান আজকে 7টি জনসভায় বক্তব্য রেখেছেন। আগামীকাল অর্থাৎ সোমবার আরও 8টি জনসভায়, কারণ 10 তারিখ তো প্রচারণা শেষ হচ্ছে। তারেক রহমান আজকে মিরপুরের জনসভায় বলছেন কেউ যেন জনগণের ভোটের অধিকারকে ছিনতাই করতে না পারে, ষড়যন্ত্র করে ভোটের ফল পাল্টে দিতে না পারে, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আপনারা অনেকেই বলছেন যে ভোটের ফলাফল না আসা পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে। মানে ঠিক এই জুলাই অভ্যুত্থানের পরে এই নির্বাচনে এত পরিবর্তনের কথা আমরা বললাম, এখনও ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কথা হচ্ছে, এখনও ছিনতাইয়ের শঙ্কা কেন আসলে বিএনপির? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সাথে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। দেখেন, রবীন্দ্রনাথ একটা লাইন বলছিলেন, আমার হঠাৎ এখন এই বয়সে এসে খুব মনে পড়ে, রেখেছো বাঙালি করে মানুষ করনি। আমরা যেসব জিনিস নিয়ে এত যুদ্ধ করলাম, এত নাড়াচাড়া করলাম, এত রকমের আন্দোলন করলাম, আমরা সেই জায়গাতেই তিমিরেই পড়ে আছি। আমরা আর মানুষ হতে পারলাম না। যে বিদেশে দেখবেন রাস্তায় জিনিস ফেলে রাখে, কেউ কারোটা ধরে না, আর আমাদের ঘরে আমরা জিনিস রাখতে পারি না। তো আমাদের মেন্টালিটির যে অবস্থা, সেইখান থেকে আমাদের ভোটটা আরও বেশি মূল্যবান। এটাকে যে কোনোভাবে যে কেউ যেইভাবে সে ডিজাইনই বলি না কেন, এটা চুরি করার জন্য কেউ কেউ সিদ্ধহস্ত, কেউ কেউ দেশে বিদেশে প্রশিক্ষণ নিয়ে আসছে এবং তাদের মদত আছে অনেকে। সেই হিসেবে যে কখনো চিন্তাই করে নাই, ওই যে বলে না যে অন্ধ সে সবচেয়ে বেশি চোখে দেখে আজ, তো তারা সবচেয়ে বেশি যখন চোখে দেখা শুরু করেছে তখন তো হিসেবটা উলটপালট হবে। আমি একটা জায়গায় ডাকলাম, আমি এইখানে 100 জন লোক, 90 জন লোক আমার সাথে হাঁটা দিল। 90 জন লোকের আমি তো 50 জন লোকরে আমি আমার বিপক্ষের লোক ভাবতে পারি না, কারণ আমি কাউকেই ডাকি নাই। তো অথচ এই লোকগুলোর মধ্যে ভোটের বেলায় আমি 10টা ভোট পেলাম বা 20টা ভোট পেলাম, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। উইলিংলি আমার সাথে আসছে যারা, তারা আমাকে চায় না, এটা তো আমি বুঝতে পারি না। আমি যদি বাধ্য করতাম একটা কথা ছিল। তো আজকে বাংলাদেশের যে অবস্থাটা, ইলেকশনের দামামা বাঁচতে না বাঁচতেই এই খবরটা আরও বেশি চাউর হয়েছে যে ভোট বিভিন্ন ডিজাইনে, মেটিকুলাস ডিজাইনে বা অন্য কোনো ডিজাইনে আপনার কি এই ডিজাইনটা এমন যে আপনি ভোট পাইলেন 10টা, আপনাকে দেখানো হলো 1 শূন্যর জায়গায় 0-1। আপনি ভোট পাইলেন 5টা, আপনাকে দেখানো হলো 5টার জায়গায় 5-5। এত আয়োজন, এত বডি ক্যামেরা, এত গণমাধ্যম, এত সামাজিক যোগাযোগ মাধ্যম, এর মধ্যে এগুলো কি আসলে সম্ভব? শুনেছি পকেটের সংখ্যা যত বাড়ে, পকেট মারের সংখ্যাও নাকি তার চেয়ে বেশি বাড়ে। তো সেই জায়গায় যদি হিসাব করি, তাহলে আজকে একটা এই ডিজাইন ছাড়া কেউ কল্পনা করতে পারে না। যেমন ধরেন আন্দোলন হয়েছে, আন্দোলন আমাদের পক্ষে গেছে, আন্দোলনে আমরা উইন করেছি, কিন্তু সেই আন্দোলন নিয়েও এখন যে ধরনের কথা মাঝে মাঝে শোনা যায়, সেটা নিয়েও যেমন আমরা অবাক হই যে একজন মারা গেছে, তার মারা যাওয়ার কোনো গেঞ্জির মধ্যে ফোঁটা খুঁজে পাওয়া যায় না, সেটা যেমন অবাক করে, ঠিক তেমনই অবাক করবে ভোট পাওয়া মানুষটা যদি ভোটটা দেখানো হয় যে সে ভোট পায় নাই, সেটাও অবাক করবে। সেই জন্য আমাদের নেতা বলেছেন যে অ্যালার্ট থাকতে হবে, ফজরের নামাজ পড়ে বা তাহাজ্জুদের নামাজ পড়েই নির্বাচনী কার্যালয়ে, নির্বাচনী সেন্টারে যেতে হবে এবং ভোট দিয়েই শেষ করা যাবে না, ভোট দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ভোট শেষ হওয়া পর্যন্ত। এবং এটার সঙ্গে যোগ করে আরও বলতে চাই, ভোট গুণা পর্যন্ত, গুণে সিগনেচার নিয়ে কাগজটা নিয়ে, যেন আপনাদের মাধ্যমে যারা টেলিভিশন দেখছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা, ভোটটা যেন গুণে সিগনেচার সহ কাগজটা নিয়ে যেন বের হয়, এবং তারপরেও কাজ শেষ না,
তারপরে আছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমে যে পর্যন্ত আপনি আপনার ন্যায্য হিসাব না পাবেন, ঘোষণাটা না আসবে, যে পর্যন্ত ফাইনাল রিপোর্ট না পাবেন, আমার মনে হয় কন্ট্রোল রুম ছাড়া ঠিক হবে না। এতে কষ্ট হবে আমাদের ভলেন্টিয়ারদের, আমাদের যারা সাপোর্টারদের, আমাদের যারা নেতাকর্মীদের কষ্ট হবে, কিন্তু তাতে চোখ কান যে কোনোভাবেই হোক না কেন খোলা রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের কথা। এবং এই ভোটটা আমরা কোনোভাবেই ছিনতাই করতে দিতে রাজি না, কোনোভাবেই আমরা ষড়যন্ত্রের মধ্যে পড়তে রাজি না। যদিও এখন পুরাটাই ষড়যন্ত্রের মধ্যে এখন পর্যন্ত ঘুরপাক খাচ্ছে, কারণ এখনও কিন্তু বলা হচ্ছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় যে কোনো সমস্যা দেখা দিতে পারে। কি সমস্যা আমরা কিছুই জানি না। এ নিয়ে আবার পরে বিস্তারিত আলাপ করব। বাসদের সহ সাধারণ সম্পাদক রাজাকুজ্জামান রতন, এই যে আমরা পরিবর্তন হলাম না, মানুষ হলাম না, মেটিকুলাস ডিজাইন এবং একবারে সতর্ক থাকার কথা বলছেন যে বিএনপি, তারেক রহমান বলছেন, মুনিয়াপু বলছিলেন একেবারে কেন্দ্র থেকে নিজের এটা বুঝে এনে ঘোষণা পর্যন্ত সতর্ক থাকা, সজাগ থাকা। যদি এই হয় পরিস্থিতি, তাহলে আসলে নির্বাচন নিয়ে যে মেটিকুলাস ডিজাইনের যে শঙ্কাটা, আমরা যে অভ্যুত্থান করেছিলাম, অভ্যুত্থানে আমাদের প্রধান প্রতিপক্ষ কি ছিল? প্রধান প্রতিপক্ষ ছিল ব্যক্তি হিসেবে শেখ হাসিনা, দল হিসেবে আওয়ামী লীগ, আর পদ্ধতি হিসাবে আমাদের এই দুর্নীতিবাজ প্রশাসন, আমলা, পুলিশ সিস্টেম। কিন্তু শেষে দেখা গেল যে আমাদের সিস্টেমটা থেকে গেল, দলটার উপরে কিছু হলো, ঘৃণা, ক্ষোভ, রাগ প্রকাশ হলো, ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে গেলেন। ব্যক্তির পরিবর্তে ব্যক্তি আসলে যে সিস্টেমটা একই থাকে, এবং সিস্টেমটা একই থাকলে যে ঘটনাগুলো একই রকম ঘটতে থাকে, সেটার কিছু আমরা দেখলাম। এখনও আমরা দেখছি যে সমস্ত কিছুর কেন্দ্র হয়ে যাচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তিনি কখনো বলছেন এটা গণ অভ্যুত্থান নয়, এটা মেটিকুলাস ডিজাইন। তিনি কখনো হয়তো বলছেন যে ছাত্ররা তার নিয়োগকর্তা। গোটা দেশ যে অভ্যুত্থানে নেমে পড়ল, সেই অভ্যুত্থান থেকে তিনি ছাত্রদেরকে বিচ্ছিন্ন করে ফেললেন। এটা কখনো কখনো হয় না যে অতি প্রশংসা করতে গিয়ে মাঝে মাঝে মানুষকে অসম্মানের মধ্যে ফেলে দেওয়া, তাদেরকে অতি সম্মান দেখাতে গিয়ে অতিশয় লজ্জার মধ্যে ফেলে দেওয়া। আমাদের ছাত্রদেরকে সেই রকম করে লজ্জায় ফেলে দিলেন। শুধু লজ্জায় না, তারপরে তিনি একটা প্রলোভনের ফাঁদও দিলেন। সে প্রলোভনের ফাঁদ কি? তোমাদেরকে তো ভবিষ্যতে ক্ষমতা আসতে হবে, এবং ক্ষমতা আসতে গেলে তোমাদের দল করতে হবে, এবং তার জন্য কিছু টাকা পয়সা লাগবে না, সেগুলোর ব্যবস্থা করতে হবে। এই কথাগুলো যখন আসতে থাকে, তখনই হলো কি, আগে যেমন করে সমস্ত সন্দেহ কেন্দ্রীভূত হতো শেখ হাসিনাকে কেন্দ্র করে, এখনও প্রায় সমস্ত সন্দেহ কেন্দ্রীভূত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে কেন্দ্র করে। এবং যেমন মনিয়াপা যেমন বলেছেন না রবীন্দ্রনাথের কথাটা, রবীন্দ্রনাথের আর একটা গান আছে, খুব আমরা গাইতাম এক সময়, যে প্রাণ চায় চক্ষু না চায়। তা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মানে নির্বাচনটা দেওয়ার প্রাণটা চাচ্ছেই না, এখন বাধ্য হয়ে নির্বাচন দিচ্ছেন। এই জন্য দেখুন, এখন পর্যন্ত বারবার কিন্তু এই কথাটা আসে, নির্বাচন কি হবে, আদৌ কি হবে, শেষ পর্যন্ত কি হবে, হলেও সুষ্ঠু হবে কি, মানে নানা ধরনের বিষয়ের মধ্যে কনফিউশন তৈরি করে রাখার অপূর্ব দক্ষতা তিনি অর্জন করেছেন, এবং সেই মানে জালে তিনি সবাইকে আটকে ফেলেছেন। ফলে এই যে নির্বাচন নিয়ে যে এখন যে কনফিউশন হচ্ছে, কিংবা নির্বাচনের ভোটটা ঠিক মতো গণা হবে কিনা, সেটা আমরা একটা নিরপেক্ষ সরকারের ভূমিকা দেখতে চেয়েছিলাম, নির্বাচন কমিশনের একটা শক্ত ভূমিকা দেখতে চেয়েছিলাম, আর দেখতে চেয়েছিলাম রাজনৈতিক দলগুলোর একটা গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা। তো রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার জায়গায় আমরা দেখলাম যে নির্বাচন হবে ইহকালে, পুরস্কারটা পাবে পরকালে, সেরকম জিনিসও যেমন হলো। নির্বাচনের টাকার খেলাটা কীরকম হলো, যে প্রায় 891 জন কোটিপতি এই নির্বাচনে ইলেকশন করছেন। এই নির্বাচনে প্রায় 27 জন শত কোটি টাকার মালিক তারা নির্বাচন করছেন। এই নির্বাচনে কেউ এরকম হচ্ছে, শুধু টাকার শক্তি না, তাদের আরও অনেক শক্তি আছে, আধ্যাত্মিক শক্তি আছে। তারা এরকম বলেছেন যে তারা চাইলে যদি বলেন, তাহলে সূর্যকে বললে সূর্য দাঁড়িয়ে থাকবে। সূর্য দাঁড়িয়ে থাকবে না নিজে সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবেন, সেটা পরের প্রশ্ন, কিন্তু তিনি এইরকম কথা তারা বলছেন। আবার অন্য বিষয় আছে যে আমাদের কথায় পুলিশ উঠবে, আমাদের কথায় পুলিশ বসবে, এরকম যখন হয়, এর সঙ্গে যুক্ত হয়েছে পোস্টাল ব্যালটের। আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পোস্টাল ব্যালটের যে বিষয়টা দেখলাম, সেটাও দেখলাম যে একই বাসায় বেশ কিছু সংখ্যক ব্যালট পাওয়া গেল। এই ব্যালটটা কখন গণনা হবে? এটা কি নির্বাচনের আগে গণনা হবে, নাকি নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফলের পরে এই পোস্টাল ব্যালটটা গণনা হবে? এইটাও কিন্তু এখনও একটু কনফিউশন বা ধোঁয়াশার মধ্যে আছে। সব মিলিয়ে এই যে এখন
কেউ কেউ বলছেন যে তাহাজ্জুদ নামাজ পড়ে নির্বাচনে আসতে হবে, কেউ কেউ বলছেন যে না মাঠ ছাড়বো না, হ্যাঁ, কেউ কেউ বলছেন যে চোখ তুলে নেবেন, কেউ ঠোঁট কেটে দেবেন, কেউ আবার বলছে গলার মধ্যে হাত ঢুকিয়ে দেবেন। এরকম কত কথা যে হচ্ছে, এগুলোতে হয়েছে মানুষের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, মানুষ বলছে আচ্ছা আমরা একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছিলাম, রাজনৈতিক নেতাদের কাছ থেকে কিছু পরিশীলিত ভাষা চেয়েছিলাম, রাজনৈতিক কর্মীদের মধ্যে একটা গণতান্ত্রিক আচরণ চেয়েছিলাম, এবং নির্বাচন কমিশনের আমরা একটা সার্বক্ষণিক ভিজিলেন্স দেখতে চেয়েছিলাম, আর সরকারের একটা নিরপেক্ষ ভূমিকা দেখতে চেয়েছিলাম। কোনো কিছু তো দেখছি না, যে কারণেই এখন কিন্তু প্রশ্নটা আসছে শেষ বেলায় আবার উল্টে যাবে কিনা। আর একটা কথা বলি, পাশা একটা খেলার নাম, কিন্তু আবার পাশা নামের একটা প্রতিষ্ঠানকে দেখেছিলাম যে এক ঘরের এক ব্যক্তি 10,000 পর্যবেক্ষণ তাদের বাতিল করা হয়েছে। বাতিল করা হলো সেটা বড় কথা না, দিল কেমন করে। বাতিল তো যদি এই হইচইটা না হতো তাহলে হয়তো বাতিল হতো না। ফলে এই পাশা দিয়েও আবার পাশার দান উল্টে ফেলানোর চেষ্টা ছিল কিনা, এরকম যে আরো নাই এটা কে বলবে। হ্যাঁ, এই কনফিউশনগুলোর কারণেই কিন্তু এখন হচ্ছে শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হবে কিনা, নির্বাচনের পরে ভোট গণনাটা সঠিকভাবে হবে কিনা, ভোট গণনার পরে সেটা আবার ঠিক মতো সেটার ফলটা প্রচার হবে কিনা, এরকম একটার পর একটা কনফিউশন দিয়ে তৈরি করে রাখতে যাচ্ছে মানে পেরেছেন বলেই এখনো কিন্তু রাজনৈতিক দলগুলো সেই কনফিউশনের মধ্যেই আছে। জি, অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, এই যে ভোটটা সুষ্ঠু হবে কিনা, গণনাটা ঠিক মতো হবে কিনা, তারপর আবার ঠিক মতো বুঝে নেওয়া যাবে কিনা ফলাফলটা। ধন্যবাদ আপনাকে। আসলে দুজন তো অনেকগুলো কথা বলল। এই আশঙ্কাটা তো আমাদের এমনিতেই তৈরি হয় নাই। মানুষের মনের মধ্যে যে সংশয়, সংখ্যা, এগুলো এমনি হয়নি। পারিপার্শ্বিক অনেক ঘটনা এই সংখ্যা তৈরিতে মানে কাজ করেছে, এবং আমার পূর্ববর্তী দুজন বক্তার বা আলোচকের আলোচনার মধ্য দিয়ে সেটি প্রতিফলিত কিছু হয়েছে। দেখেন সংখ্যাটা কেন তৈরি হচ্ছে। আপনি লক্ষ্মীপুরে একটা দেখা গেল যে সিল বানানো হচ্ছে, হ্যাঁ, সিল বানানো হচ্ছে, মানে হ্যাঁ ধরাও পড়েছেন, কোনো একটা দলের নাম সেখানে বলেছেন। তারপরে আপনি দেখেন একটু আগে যেটা পাশার দানের কথা বললেন, পাশা সেটি হয়তো হয়ে গেছে। একটা গতকাল মানব জমিন পত্রিকায় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কু, এই নির্বাচনকে সামনে রেখে এই ধরনের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কুয়ের মানে আশঙ্কার কথা বলা হয়েছে। সেখানে একটা প্রতিবেদন আমরা সেখানে দেখলাম, এবং গত পরশুদিন আমরা দেখলাম যে হঠাৎ করেই আবার আমরা একটা খুবই দুঃখজনক ঘটনা আমাদের বাংলাদেশের রাজনীতিতে হয়েছে, যে আমাদের জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, এই দেশের একটা বিবেকবান মানুষ পাওয়া যাবে না যে মানুষটা এই ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চাচ্ছে না। কিন্তু যারা আমরা ওসমান হাদির বিচারের দাবিতে আমরা এই পরশুদিন দেখলাম, তারাও জানে যে এই সরকার আর 3 দিন 4 দিন আছে। বিচার তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়, সবাই কিন্তু জানে যে এই বিচার প্রক্রিয়ার জন্য সরকার কাজ করছে, চার্জশিট দেওয়া হচ্ছে, নারাজি হয়েছে, সেইখানে আবার সেটা তদন্ত হচ্ছে, সেই কার্যক্রমগুলো হচ্ছে, আসামি গ্রেপ্তার করা হয়েছে, সব কিছুই হচ্ছে। তারপরেও কিন্তু হঠাৎ করে প্রধান উপদেষ্টার বাড়ির সামনে বসা হলো, বলা হলো যে কিসের 12 তারিখে ভোট, এবং পরবর্তীতে যে ধরনের ঘটনা হলো এবং সেইখানে আন্দোলনকারীদের উপর পুলিশের যে মারমুখী অবস্থান, এবং সেখানে সবগুলো কিন্তু মানে যদি আপনি হিসাবটা মিলান তাহলে প্রথম মানুষের মনের মধ্যে এই প্রশ্নটা জাগবে যে আসলেও কি আমরা 12 তারিখে নির্বাচনে যেতে পারছি কিনা। এবং নির্বাচনে যদি আমরা যাই তাহলে দেখবেন যে আমরা বিশেষ করে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে একটা বিশেষ জোটের অবস্থান আপনি দেখবেন যে সেইখানে তারা প্রতিদিনেই একেবারে মন্ত্রী পরিষদ গঠন করে ফেলছেন প্রতিদিন। এই ধরনের আত্মবিশ্বাসী বক্তব্য যখন তারা দেন, ভোটের মাঠের অঙ্কও তো মানুষের কাছে আছে, সব কিছু মিলিয়ে যখন এইগুলো হয় তখন মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যায়, তাহলে কি নির্বাচনটার জন্য কোনো একটা বিশেষ দল বা গোষ্ঠীকে এই নির্বাচনে বিজয়ী করার জন্য কোনো ধরনের চক্রান্ত হচ্ছে কিনা, কোনো ধরনের ষড়যন্ত্র হচ্ছে কিনা, এবং এই চক্রান্তের সাথে এই নির্বাচন পরিচালনার সাথে যারা যুক্ত আছেন তাদের কোনো মানে একটা মেটিকুলাস ডিজাইনের কথাই বলি না কেন, এই প্রশ্নগুলো কিন্তু জাগ্রত হচ্ছে। এবং এই যে প্রশ্নগুলোর সাথে নির্বাচনী মাঠে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলো, আমরা বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর উপর মানে বিশেষ করে মুখের আক্রমণ, পাল্টা আক্রমণের রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখি। আমাদের নির্বাচনী সহিংসতাও এটা আমাদের কাছে নতুন কিছু না, কিন্তু এইবার কিন্তু আমরা এটা প্রত্যাশা করি না। আমাদের হতাশার জায়গাটা যেখানে তৈরি হয়েছে যে একটা রাজনৈতিক
পট পরিবর্তন হয়েছে কোনো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নেই, একটা রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক মানুষের জীবন, ফলে মানুষ তো একটা প্রত্যাশা করেছিল, কিন্তু আপনি দেখবেন সেইখানে কোনো নানা ধরনের এবং নির্বাচনটাকে সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য নানা প্রক্রিয়া হচ্ছে। আজকে একটা জিনিস দেখবেন যে এক জায়গায় এটি কি আমাদের কাম্য যে আমাদের একজন প্রার্থীর নির্বাচনী মাঠে যে উসমান হাদির বোন সাজিয়ে একজনকে আপনি বক্তৃতা করিয়ে দিলেন, এবং এইখানেও মানুষের একটা সেন্টিমেন্টটাকে নিয়ে আপনি এক ধরনের কি বলবেন যে অসাধুতার পরিচয় দিলেন, এবং উসমান হাদির পরিবারকে, তার স্ত্রীকে গণমাধ্যমে বিবৃতি দিয়ে বলতে হচ্ছে যে উনি আমাদের পরিবারের কেউ না। তো সবকিছু মিলিয়ে আমরা এমন একটা নির্বাচনী আবহ তৈরি করছি যে নির্বাচনী আবহ থেকে মানুষের মনের মধ্যে এই সংশয়, এই আশঙ্কাটা, প্রথম কথা হলো যে নির্বাচনটা আদৌ হবে কিনা, হলে এটা সুষ্ঠু হবে কিনা, সুষ্ঠু হলে ফলাফলটা কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শেষ কথাটা আমি যেটা বলতে চাই যে এই নির্বাচন নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা অনেক বক্তব্য রেখেছেন। নির্বাচন কমিশন ইতিহাসের সেরা নির্বাচন তারা উপহার দিবেন, এবং ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের মনের মধ্যে, সেই নির্বাচনে মানুষের অংশগ্রহণের যেটা তৈরি হয়েছে, সেইটার যদি ধারে কাছেও তারা না যেতে পারেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না, তারাও ক্ষমা পাবেন না। জি, অধ্যাপক আসিফ এম শাহানী, যে ইতিহাস কাউকে ক্ষমা করে না, সেই বাস্তবতায় দাঁড়িয়ে যে নানা তো আলোচনা হচ্ছে যে বোকা বানানোর এবং শঙ্কা, তারেক রহমানের যে বক্তব্য বা যে বিএনপি যে ভোট ছিনতাই, ভোটের অধিকার ছিনতাই হয়ে যাওয়ার শঙ্কা, ভোটের ফল পাল্টে দেওয়ার শঙ্কা, আমি যে প্রশ্নটা ইন্দ্রফা চৌধুরী মনিকেও করছিলাম, এই যে এই 2025-26 বাস্তবতায় দাঁড়িয়ে এত গণমাধ্যম, এত বডি ক্যামেরা, এত আয়োজন, এত সোশ্যাল মিডিয়া, চাইলেও কি আসলে এগুলা করা সম্ভব? ধন্যবাদ। দেখুন, ইস্যুটা তো চাইলে করা সম্ভব কি সম্ভব না সেটা না, ইস্যুটা হচ্ছে গিয়ে যে আপনি মনে করেন কিনা এটা করা সম্ভব কিনা, ইস্যুটা পারসেপশনের। কারণ নির্বাচন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কি দেখাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা হারবে এবং যারা জিতবে তারা এই রেজাল্টটাকে অ্যাকসেপ্ট করছে, সেইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি এভিডেন্স দিয়ে আপনি কোনো দলের কাউকে কখনো বিশ্বাস করাতে পারবেন না যে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে বা এসে হয়েছে, প্রত্যেকেই যাদের, কিন্তু আবার ভোটের ফলাফল মেনে না নেওয়ার তা আমাদের এটা একটা কালচার এটা আছে, এবং যেইটা খুব পরিষ্কার যে 2024-এর পরে এসেনশিয়ালি সেই জায়গায় কোনো বড় ধরনের পরিবর্তন হয়নি। আমাদের দুটো রাজনৈতিক দলের দিক থেকেই হচ্ছে কনফ্রন্টেশনের একটা জায়গা ছিল, কিন্তু এখানে সবচাইতে যেইটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সবচাইতে যেই দুর্বলতা, সেটা হচ্ছে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের, অন্তর্বর্তীকালীন সরকারের। এবং যে কথাটা বলা হলো যে ডক্টর ইউনূস অনেক কিছু বলতে পছন্দ করেন, উনি অনেক বড় বড় চমৎকার কথা বলেন। এই ইতিহাসের কি সবচেয়ে ভালো নির্বাচন হচ্ছে আমরা দিব, দিস ইজ কাইন্ড অফ একটা হাইপারবোল ক্রিয়েট করা। এইটা উনি আগেও করেছেন, এটা সবসময়ই করেন। সমস্যা হচ্ছে যেটার ক্যাপাসিটি আপনার নাই, সেটা যখন আপনি প্রমিস করেন এবং সেটাকে যদি আপনি মিট আপ করতে না পারেন, তাহলে ট্রাস্টের একটা ঘাটতি তৈরি হওয়া স্বাভাবিক, এবং সেটা হয়েছে। কারণ এসেনশিয়ালি এইটার ক্যাপাসিটি ইন্টারিম গভর্নমেন্টের আছে কি না, আমি যদি দেখি যে এই যে ট্রাস্টের ঘাটতিটা যে তৈরি হচ্ছে, এটার দুইটা জায়গা আছে। একটা হচ্ছে ইলেকশনের ম্যানেজমেন্টের জায়গাটা, আর একটা হচ্ছে নির্বাচনকালীন কনফ্লিক্ট বা মারামারি হলে ল এনফোর্সমেন্ট এজেন্সি বা ল অ্যান্ড অর্ডার নিশ্চিত করার জায়গাটা। এখন আসেন ইলেকশন ম্যানেজমেন্টের জায়গাটা। আপনি যদি নির্বাচনের ম্যানেজমেন্টের দিকে তাকান, তো নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব থাকলেও নির্বাচন কমিশন এই ক্ষেত্রে প্রশাসনের উপর নির্ভর করবে। জেলা পর্যায়ে ডিসি যারা আছেন তারা রিটার্নিং অফিসার হিসেবে কাজ করবেন, ইউএনও যারা আছেন তারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে কাজ করবেন, এইভাবে কাজটা হয়ে থাকবে। এখন আপনার যদি মনে থাকে যে কথাটা, আমরা 5ই আগস্ট পরবর্তী আমাদের যে আমলাতন্ত্রের যে কাঠামো বা যেটা ছিল সেটাকে আমরা চেঞ্জ করতে পারিনি, 2 এইটাকে যে হচ্ছে ঢেলে সাজানো দরকার, আমলাতন্ত্রের যে স্ট্রাকচার আছে সেটাকে যে পরিবর্তন করা দরকার, আইদার এটার কোনো আন্ডারস্ট্যান্ডিং ইন্টারিম গভর্নমেন্টের ছিল না, অথবা তারা এটা করতে রাজি হননি। তারা যেটা করেছেন, তারা পদবঞ্চিত কর্মকর্তার নাম দিয়ে তারা ঢালাওভাবে হচ্ছে পদোন্নতি করেছেন, এবং সেটা করতে যেয়ে এই পদোন্নতি যারা পাচ্ছেন তাদের অনেকের এগেনস্টে ডিপার্টমেন্টাল অ্যাকশনের অভিযোগ আছে, তাদের এগেনস্টে এই অভিযোগগুলো প্রমাণিত হওয়ার অভিযোগ আছে, তাদেরকে হচ্ছে যে আপনি সামনে নিয়ে আসছেন। এবং শুধু তাই না, আপনি এগুলো নেওয়ার সময় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিভিন্ন দলের কাছ থেকে পরামর্শ নিয়ে এসে কাজ করেছেন। এবং আজকে প্রশাসনে খুব স্পেসিফিক্যালি একটা রাজনৈতিক দলের, জামাত ইসলামের খুব বড় একটা প্রভাব আছে। আপনি যদি গুরুত্বপূর্ণ সাচিবিক দায়িত্বের কথা দেখেন, ইট ডাজন্ট ম্যাটার, সংখ্যা ম্যাটার করে না, ম্যাটার করে গুরুত্বপূর্ণ পজিশনগুলো। মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পজিশন।
এইটার এপিডি যে পদটা আছে, এপিডি যে উইংটা আছে, যেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট অফিসারদের ট্রান্সফার, প্রমোশন, এইটার জন্য দায়ী, অক্টোবর মাস থেকে এপিডি পোস্টটা ফাঁকা পড়ে আছে। কেন ফাঁকা পড়ে আছে? কারণ এই পোস্টে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল সেটার ব্যাপারে একটা রাজনৈতিক দল রাজি হয়নি। এটা ক্যাবিনেট সেক্রেটারির কাছে যাওয়ার পরে সেটাকে ফেরত পাঠানো হয়েছে। আজকে ফেব্রুয়ারি চলছে, কয়েকদিন পরে ইলেকশন, আপনি ওয়েবসাইটে যান, এপিডি পদটা এখনো ফাঁকা পড়ে আছে। নির্বাচনের 3 দিন তার মানে এইটা ওইখান থেকে আর হচ্ছে না, এইটা অন্য জায়গা থেকে হচ্ছে। এরপরে আসেন, এইখানে হচ্ছে নাম্বারের ব্যাপারটা আসে হচ্ছে তারপরে, কিন্তু তার আগে এই যে সিস্টেমটা, যে এখানে গুরুত্বপূর্ণ পজিশনগুলো যদি একটা, তখন হচ্ছে গিয়ে এই যে ইলেকশন ম্যানেজমেন্টটা নিয়ে কোয়েশ্চেন চলে আসে। সো ইলেকশন ম্যানেজমেন্টটা নিয়ে যখন কোয়েশ্চেন আসবে তখন অফকোর্স ট্রাস্টের ঘাটতি তৈরি হবে। অন দি আদার হ্যান্ড, আপনি ল এনফোর্সমেন্ট এজেন্সির দিকে যদি তাকান, এইটা তো খুব পরিষ্কার দীর্ঘ সময় ধরে যে আমরা গত 18 মাস ধরে না পেরেছি প্রশাসনের সংস্কার, না পেরেছি হচ্ছে আপনার পুলিশের সংস্কার, কোনো জায়গাতেই কোনো কিছু করতে পারিনি। এবং ইলেকশনের ক্যাম্পেইনের যে কনফ্লিকচুয়াল জায়গাটায় আমরা আসছি, সেই কনফ্লিকচুয়াল বা হচ্ছে সংঘাতের জায়গাটায় এসে যদি সিচুয়েশন খুব খারাপ হয়, তাহলে এই ল এনফোর্সমেন্ট এজেন্সি সেটাকে সামলানোর আদৌ ক্ষমতা আছে কিনা, তারা সেটা সামলাতে যাবেন কিনা, এবং তারা যখন হচ্ছে এই রিটার্নিং অফিসারদের কন্ট্রোলে থাকবেন তখন তাদের বিহেভিয়ার কি হবে, সেই প্রশ্নগুলো থেকে যাচ্ছে। সো এসেনশিয়ালি এইটার আমি দায়ভার, যেটা আমি বললাম যে এটার দায়ভার যাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। কারণ একদিকে আপনি প্রমিস করবেন আপনি হিস্টোরিক্যাল ইলেকশন দিবেন, অন্যদিকে সেইটার জন্য আপনার যে ধরনের কাঠামো বা যা তৈরি করতে হবে তার ধারে কাছে কোনো কিছু আপনি তৈরি করবেন না, সেই ধরনের কোনো ইন্টেনশন আপনি দেখাবেন না, তখন তো আপনি ক্ষেত্রটা প্রস্তুত করে দিচ্ছেন। নীলুফার চৌধুরী মনি, নির্বাচন কমিশনে আজকে জামাত ইসলামী একটি প্রতিনিধি দল গিয়েছিল। তারা অভিযোগ করে এসেছে প্রশাসন একপেশে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে একদিকে তারা হেলে পড়েছে। 3টি জায়গার তারা উল্লেখ করেছে, ঢাকা 15 তাদের আমিরের যে আসনটিতে, পটুয়াখালীর বাউফলে আজকে বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে, 30-35 জন আহতের বিষয় আছে। আর পাবনা, এই 3 জায়গায় প্রশাসন একেবারেই তাদের কথা শুনছেন এবং তারা গিয়ে কোনো প্রতিকার পাচ্ছে না। এবং একটি কথা বলেছে যে বিএনপির পক্ষ থেকে কাল্পনিক সব অভিযোগ করা হচ্ছে, যার মধ্যে একটি হচ্ছে যে আপনারা বলছেন যে লাখ লাখ বোরখা বানানো হচ্ছে যেন নির্বাচনের দিন একটি মানে পরিবেশ তৈরি হয়। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, এটা তো তারা 3টা বলেছে, আমরা এটা পড়েছি আরও বেশি যে 40টা ডিসিকেই উপঢৌকন দেওয়া হয়েছে। এই টাইপের অনেক প্রায় এতগুলো এসপিকে উপঢৌকন দেওয়া হয়েছে, নিজের করে নেওয়া হয়েছে, জাস্ট কিনে ফেলা অনেকটা এরকম। তারপরে আপনার নারীরা, একটা দলের নারীরা বাড়ি বাড়ি গিয়ে ন্যাশনাল আইডি কার্ড সহ বিকাশ নাম্বার চেয়েছে। এগুলো কিন্তু নির্বাচন কমিশনে অবজেকশন দেওয়া, তারপর নির্বাচন কমিশনার কিছু করে নাই। এরপরে ওই যেটা রতন ভাই বললেন যে বিশেষ একটা দলের ঘরেই বাসাতেই এই যে পোস্টাল ব্যালট পাওয়া গেছে। তারপরে আপনার অনেক জায়গা আছে যে আমরা বলেছি যে এইখানে আমাদের জন্য সমস্যা, এইখানের প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে না এইখানে, কিন্তু এগুলা নিয়ে কোনো কথা হয় নাই। তো তারা 2-3টা সেন্টারে কি হলো, আসনে কি হলো সেটা দেখছে। আমাদের তো 300 আসনই আমাদের জন্য মরার উপর খাড়ার ঘায়ের মতো অবস্থা হয়ে আছে। তো আমরা তো সন্দেহ করছি যে আমাদেরকে সহজভাবে কোনো কাজ করতে দেওয়া হবে না। এবং আপনি জানেন যে এর মধ্যে একদিন ওই যে বিশেষ দলের কোনো একজন নেতা বলেছেন যে নির্বাচনে কোনো প্ল্যান থাকলে মায়ের কাছে, বাপ মায়ের কাছে এবং স্ত্রীর কাছ থেকে যেন বিদায় নিয়ে আসে। এই যে থ্রেড দেওয়া, এই থ্রেডগুলো তো নির্বাচন সেন্টারগুলোকে আরও ভীত সন্ত্রস্ত করে তুলবে। তাহলে কি জনগণ বিগত দিনে যেমন ভোট দিতে যান নাই, এখনও কি জনগণ ভোট দিতে না যাক এটাই চায় সবাই? আমরা তো চাই যে উৎসব মুখর পরিবেশে ভোটদান সম্পন্ন হোক, কিন্তু যারা এই ধরনের কাজগুলো করে তারা কিন্তু এই টাইপের জিনিসই চান, তারা যে যাতে আপনার ভোট যত কম থাকে তাদের লোক কিন্তু যে কোনোভাবেই ভোট দিতে যাবে। আর বোরকার কথা বললেন, আমি আপনার মাধ্যমে বলতে চাই, আমি একজন নারী ভোটার, আমি সব কিছুর বাইরে তো আমি একজন সুনাগরিক ভোটার। সেই ভোটার হিসেবে বলতে চাই, ইসলাম কিন্তু সব সময় বলে না যে একদম চোখ দুটা বাই করে সব ঢেকে রাখো। বিশেষ মুহূর্তে এটা ভোট দেওয়ার ব্যাপার, আমি মনে করি যে এইখানে মুখটুকু বের করে রাখা অত্যন্ত জরুরি। কারণ একজন ভোটার 3বার 4বার 5বার যাবে এবং আরও যে জিনিসটা
সেটা হলো যে সকালবেলা যেতে বলছে কয়টা ব্যালট বাক্স নিয়ে ঢুকে, এটা দেখা একটা ব্যাপার। বাক্সগুলো খালি কিনা সেটা দেখা দরকার। পাশাপাশি আপনার ব্যালট বাক্সটার ওখানে যেখানে ভোটটা ফেলবে সেখানে আমি মনে করি পুলিং এজেন্ট দাঁড়িয়ে থাকা দরকার। এই কারণে যে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় 29,000 ভোটার ছিল না আপনাদের, 29,000 ভোটারের ভোটে 80,000 ব্যালট যদি নীলক্ষেতে পাওয়া যেয়ে থাকে 5 দিন 7 দিন পরে, আমরা যদি যেটা ইউটিউবে দেখে থাকি, তাইলে আমার 12 কোটি ভোটে 12.5 কোটি ভোটে আপনার অনেক কিছুই হতে পারে। ইতিমধ্যেই সিল পাওয়া যাচ্ছে, ব্যালট পেপার পাওয়া যাচ্ছে। অতএব একজন যে 5টা ভোট দিবে না তার বুরকার নিচে দিয়ে বা কোনো না কোনোভাবে একজন নারী যদি চায় অনেকভাবে তার গোপনীয়তা রক্ষা করতে পারে। সো এই জায়গাটায় আমরা মনে করি যে পুলিং এজেন্ট ওইভাবে দিতে হবে যে ভোট বাক্সের ওইখানে তাদের দৃষ্টি থাকবে যে কে কয়টা ফেলে এবং ওপেন কিভাবে ফেলে। দ্বিতীয়ত হলো যে মুখটা যেন খোলা থাকে, কারণ আমরা কোনো কিছুই আমাদের সন্দেহের বাইরে না। দরকার পড়লে আমাদেরও তারা সন্দেহ করুক, ওইভাবে বলুক, আমরা চাই। কারণ আমাদের মধ্যে ওই জিনিসটা নাই। কারণ আমরা মনে করি আমাদের সাপোর্টার এমনিই বেশি, আমাদের নর্মাল ভোট দিতে আমাদের যদি 2%ও মাইনাস হয় আমাদের সমস্যা হবে না, 5%ও যদি মাইনাস হয় খুব বেশি সমস্যা হবে না। সেই জন্য আমি বলছি যে আমাদেরও তারা চ্যালেঞ্জ করুক যেখানে যেখানে, এবং আমরাও তাদেরকে ওই জায়গাটায় নেকাবে, আমাদের বুরকায় সমস্যা নাই, কিন্তু একদম মুখ খোলা থাকতে হবে সেই দিনের জন্য। সেই দিন ভোট দান পর্যন্ত আমরা ওইভাবে দেখতে চাই যে, এবং আমরা এটা খুব সিরিয়াস জায়গা থেকে আমাদের জানা যে অনেক বোরকার অর্ডার দেওয়া হচ্ছে বিভিন্ন আপনার তাদের যে অ্যানলিস্টেড তাদের যে খলিফারা আছে তাদের কাছে বুরকা বানিয়ে শেষ করতে পারছে না। অতএব এই বুরকার তো একজন হিজাবি বা একজন পর্দানশীল নারীর এমনিই 2-3টা বুরকা থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে, তার নতুন করে ভোট দেওয়ার জন্য বুরকা বানানোর আমি কোনো কারণ দেখি না। জি, রাজিকুজ্জামান রতন, এই যে প্রশাসন এর আগে বিএনপির পক্ষ থেকে অভিযোগ জানিয়ে আসা হয়েছে, আজকে জামাতও জানিয়েছে, এই যে প্রশাসন কি আসলে নিরপেক্ষ ভূমিকা পালন করছে কিনা নাকি কোনো দিকে ঝুঁকে গেল? এবং কিছুদিন আগে একটি কি বলবো বিশিষ্টজনদের আলোচনাও এই সংখ্যাটার কথা বলা হয়েছিল যে এবারে নেকাবকে কেন্দ্র করে এক ধরনের ভোট জালিয়াতির সংখ্যা ওই আলোচনা টেবিলে ছিল। আজকে তো জামাত এই অভিযোগ করেছে, যেটা জবাব নীলুফার চৌধুরী মনি দিচ্ছিলেন। দুটো জিনিস আছে যে প্রথমে আপনি বলেছেন যে প্রধান উপদেষ্টাই বলেছেন যে নির্বাচনে একটা চ্যালেঞ্জ আছে, সুষ্ঠু এবং নির্ভুল ভোট গ্রহণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আচ্ছা, প্রধান উপদেষ্টা এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখলেন কেন? তার মানে তিনি তো একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে ফেললেন। মনন জগতে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার নানা কায়দা তিনি এর আগেও করেছেন, এবার তিনি সর্বশেষ কায়দাটা কি করলেন? যে তিনিই বলছেন, তিনি তো বলবেন যে নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার সব নেওয়া হয়েছে আমাদের, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন, আপনারা ভালো করে ভোট দিন এবং আমাদের প্রশাসন এক্ষেত্রে সর্বোচ্চ নিরপেক্ষতা পালন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন ভোট কারচুপির কোনো সংখ্যা। আচ্ছা, এটা কি স্বরাষ্ট্র উপদেষ্টার বলার কথা? তাহলে প্রধান উপদেষ্টা কেন এগুলো বলবেন? এই আবার স্বরাষ্ট্র উপদেষ্টার কথাকে আবার মানুষ কতটা গুরুত্ব দেয় এটা আমি জানি না। তো ফলে তারপরেও এই কথাগুলো হয় কি কখনো কখনো অতিকথন, অপ্রয়োজনীয় কথন কিংবা পরিকল্পিত কথন, এগুলো মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি করে। তারপরে যেটা আপনি বললেন যে নির্বাচনের সময় কি কি সমস্যা হতে পারে, সমস্যাগুলোর মানে কোথাও ধোঁয়া আছে দেখলে যেমন অনুমান করতে হয় আগুনও আছে। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে একজন শিক্ষার্থীকে তার শিক্ষিকা তিনি বলেছিলেন যে ভাইবা বোর্ডে তোমার মুখটা একটু দেখাও, এইটা নিয়ে এমন মব তৈরি করা হলো যে সেই শিক্ষার্থীকে ইউনিভার্সিটি থেকেই অপসারণ করে দেওয়া হলো। এবং যে শিক্ষার্থীকে বলা হয়েছিল তোমার মুখটা একটু দেখাও, যে বলছে যে দেখাবে না, সে আবার পরে কিন্তু বাইরে এসে পাবলিকলি আবার বক্তৃতাও করছে। তাহলে দেখুন কতভাবে যে কোনো সময় একটা সেন্টিমেন্ট তৈরি করে ফেলতে পারে। আমরা মনে করি এই জায়গায় খেয়াল করা উচিত। ওই কেউ যদি ভোট দেয় সে কি পাসপোর্টের জন্য ছবি তুলবে না, সে কি হজ করতে গেলে ছবি তুলবে না? ফলে হজ করার মতন জায়গায় যদি ছবি তুলতে পারে তাহলে ভোট দেওয়ার সময় কেন সে তার অন্তত দেখাবে না যে সেই যে এই ব্যক্তি, এটা কেন সে দেখাবে? জাতীয় পরিচয়পত্রের সাথে অন্তত এইটা নিয়ে যেন কোনো কনফিউশন অথবা কোনো জটিলতার ভোটের দিন না তৈরি হয় সেটা একটু দেখতে হবে। আমরা মনে করি যে অনেক দিন পরে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের আশায় আমরা আছি। তো গত 3টা নির্বাচনে আমরা নানা ধরনের কৌশল দেখেছি। 14 সালের নির্বাচন দেখেছিলাম ভোটারবিহীন, 18 সালের নির্বাচন দেখেছিলাম দিনের ভোট রাতে, 24 সালের নির্বাচন দেখেছিলাম আমরা আমিডামি।
প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু প্রশাসনের একটা ভূমিকা ছিল, প্রত্যেকটার ক্ষেত্রে পুলিশের ভূমিকা ছিল। এবারও প্রশাসন নামকরণটা হয়েছিল ভিন্ন ভিন্ন, কিন্তু মানে যারা কুশীলব অথবা যারা যদি বলি এই ক্ষেত্রে হিডেন প্লেয়ার যারা, তারা কিন্তু একই, সেই প্রশাসন। এখন যদি বলা হয় যে নিরপেক্ষ থাকতে হবে, নিরপেক্ষ থাকার কি মানে এইরকম দাঁড়ায় আমার পক্ষে থাকলে নিরপেক্ষ, এটা যেন না হয়, নিরপেক্ষ যেন রিয়েলি নিরপেক্ষ হয়। সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটু ভালো হয়েছে যে প্রধান দলগুলো সবাই গিয়ে অভিযোগ করে আসছে, তারপর সবার একটা নজর আছে। সবার নজর যখন কোনো একটা জায়গায় থাকে তখন নিশ্চয়ই যাদের উপর নজর আছে তারা ব্যাপারটা কেয়ারফুল থাকবেন। কিন্তু আমরা মনে করি যে দুটো জিনিস খুব খেয়াল করার মতো, একদিকে নির্বাচনের এই ডামাডোল, ভোটকে নিয়ে নানা ধরনের কৌতূহল এবং ভোটকে নিয়ে নানা ধরনের কৌশল অথবা অপকৌশলের আমরা আওয়াজ পাচ্ছি, শুনছি। টাকার ছড়াছড়ির কথা শোনা যাচ্ছে, এর আগে তো ভেস্তের টিকিট দেওয়া হয়েছিল, এখন তো নগদ একদম বিকাশও দেওয়া হচ্ছে, এরকম শোনা যাচ্ছে। এগুলো যেমন আছে, তার পাশাপাশি আর একটা জিনিস দেখুন, এই সময়ের মধ্যে সরকার আছে 3 দিন, চুক্তিগুলো করে নিন। মানে সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রের মানে সরকারের এত তাড়াহুড়ো কেন, এগুলো কিন্তু খুব ভাবিয়ে তুলছে। নির্বাচন নিয়ে যেমন আমরা ভাবছি, নির্বাচনের পরে যে সরকার আসবেন সেই সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন সেটাও তো ভাবার ব্যাপার আছে। তো সব মিলে আমরা মনে করি অন্তত এই শেষ সময়টাতে অন্তর্বর্তীকালীন সরকার, তার অন্তরে যাই থাকুক না কেন, শেষ সময়টাতে তিনি অন্তত এইটুকু ভূমিকা পালন করে যান, দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত একটা গণতান্ত্রিক পরিবেশের উপযোগী নির্বাচন, নির্বাচনের একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটা ধ্বংস করে ফেলা হয়েছিল। আমরা আবার নির্বাচনী সংস্কৃতিটা যেন ফিরতে পারি, যাচাই বাছাই করার একটা জায়গায় যেন যেতে পারি, এইখানে যেন মত এবং পথ যাচাই বাছাই করা হয়। নির্বাচনের সময়ে যেমন কোনো ধরনের সহিংসতা জটিলতা চাই না, নির্বাচনের পরেও যেন প্রতিশোধ পরায়ণতা তৈরি না হয়। নির্বাচনের পরে সহিংসতাও কিন্তু কখনো কখনো ভয়ানক হয়ে যায়। ফলে আমরা নির্বাচনের আগে, নির্বাচনের দিনে এবং নির্বাচনের পরে এই 3 ক্ষেত্রেই সরকারের যে ভূমিকা আছে সেই ভূমিকাটা আমরা যথাযথভাবে পালন করতে দেখতে চাই। জি, অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, এই যে ভোটের মাত্র 3 দিন বাকি, এখনো এসে প্রশাসনের নিরপেক্ষতা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে। জি, এটুকু দেখেন, খুব এতক্ষণ যে আমাদের শাহান ভাই অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আমাদের যে নির্বাচনটি অনুষ্ঠিত হয় সেই নির্বাচনটি অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের প্রশাসনের একটা বড় ভূমিকা পালন করে। এই প্রশাসনের কে নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর বিরোধী অভিযোগ, পাল্টা অভিযোগ আছে। কেউ কেউ বলছেন যে আসলে এমন একটা প্রশাসন এখনো বিদ্যমান আছে যে প্রশাসন গত 2024 সালের যে ডামি নির্বাচন, ডামি নির্বাচন, এর আগে রাতের বেলা নির্বাচন, এই নির্বাচন প্রক্রিয়ার সাথে তারা যুক্ত ছিলেন। এরকম লোকও কিন্তু এখন পর্যন্ত প্রশাসনে প্রভাবশালী অবস্থানে অনেকেই আছেন, এবং তারা যদি কোনো একটা রাজনৈতিক দলের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে বা একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করে, তাহলে কিন্তু ওদের যে পূর্ববর্তী এই যে অভিজ্ঞতা, সেটাকে কাজে লাগিয়ে নির্বাচনটাকে তারা এদিক সেদিক করে দিতে পারেন। এই আশঙ্কা অনেকেই করছেন, অভিযোগ করছেন। নির্বাচন কমিশনের উপর যে নির্বাচন কমিশন কোনো এক দলের পক্ষে কাজ করছেন, এই ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ, এগুলো কিন্তু আমাদের রাজনীতির সংস্কৃতির মধ্যে আছে, বিশেষ করে নির্বাচন প্রক্রিয়ার সময়। এবং এইগুলো করে রাজনৈতিক দলগুলো কিন্তু অনেক সময় নিজেদের যে আশঙ্কার জায়গাগুলো থাকে সেগুলো প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশনের উপরও এক ধরনের চাপ তৈরি করার চেষ্টা করেন। এখন আজকে জামাত করেছে, এর আগে বিএনপি যাচ্ছে, এবং সেই যে অভিযোগগুলো করা হচ্ছে সেই অভিযোগগুলোর সত্যতা কতটুকু আছে, নির্বাচন কমিশন কিভাবে নিচ্ছে, সেগুলো আমাদের সামনে দেখার বিষয় আছে। এখন যে এই প্রশাসনের স্বচ্ছতা বা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে একটা বিষয় কিন্তু ঘুরে ফিরে এসেছে, এখানে আগে আপনি বলেছেন বোরকা, নিকাব, এগুলোর কথা আসছে। আমাদের 3 দিন আগে আমি নির্বাচন কমিশনের একজন সাবেক কর্মকর্তা জেসমিন তুলি, খুবই নাম করা একজন নানা কারণে, তিনি কিন্তু একটা বক্তব্য রেখেছেন। সেটা বলেছেন যে নির্বাচন কমিশনকে একটা বিষয় এনশিওর করতে হবে, একজন ভোটার যখন ভোট দিতে যায়, সে পুরুষ হোক নারী হোক, তাকে শনাক্তকরণের জন্য তার মুখমণ্ডল উন্মুক্ত রাখতেই হবে। এটা নির্বাচনী আইনের মধ্যে আছে, আমাদের আরপিওর মধ্যে বা নির্বাচনী আইনের মধ্যে আছে। একজন পুরুষ ধরেন আমি গেলাম, আমার মুখমণ্ডল তো উন্মুক্তই থাকবে, আমি একটা ধরেন মাস্ক পরে গেলাম, আমি মাফলার পরে, এটা যাওয়ার উনি একেবারে স্পষ্ট করে বলেছেন যে শনাক্তকরণের প্রয়োজনীয়তার স্বার্থে নির্বাচনের সময় একজন
পুরুষ হোক বা নারী ভোটার হোক তার মুখমণ্ডল উন্মুক্ত রাখতে হবে নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এজেন্টের শনাক্তকরণের সাথে। আমি নিশ্চিত যে এই ইস্যুটাকে কেন্দ্র করে অনেক জায়গায় ঝামেলা হবে। আমরা যারা শিক্ষকতা করি ওনাদেরও অভিজ্ঞতা আছে, শাহান ভাইও আছেন, এই বিষয় নিয়ে কিন্তু আমরা এক ধরনের একটা বিশেষ পরিস্থিতি অনেক সময় মোকাবেলা করতে হয়, বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তো এখন এই যে নির্বাচনের মধ্যে আছে, নিশ্চয়ই এই যে জেসমিন তুলি যে বক্তব্যটা রাখলেন নির্বাচনী যারা পরিচালনা করবেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাবেন, আমরা মনে করব যে তারা নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনটা পরিচালনা করবেন। কোনো বিশেষ মানুষের জন্য আইনের কোনো ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নেই। এবং যারা দায়িত্বশীল নাগরিক, আমরা এই ভোট প্রদানের স্বার্থে, ভোটটা আমরা মানে যথাযথভাবে দেওয়ার স্বার্থে, আমাদের কোনো আশঙ্কা, কোনো ধরনের সন্দেহ এইগুলো তৈরি না করার স্বার্থে আমরা মনে হয় আমাদের নাগরিক অধিকারটা সেইভাবেই প্রয়োগের জন্য একটা মনস্তাত্ত্বিক মানে প্রস্তুতি আমাদের থাকতে হবে। না হলে কিন্তু এটা নিয়ে এক ধরনের সেন্সেশন আছে, এক ধরনের সেন্সিটিভিটি এইগুলো নিয়ে আছে, আপনারা জানেন আমাদের সমাজে। তো সেইটা একটা বিষয় হতে পারে। আর নির্বাচনের ব্যাপারে আমরা যেটি বলেছিলাম যে অনেকগুলো অভিযোগ হয়, একদিকে ভালো, নির্বাচন কমিশন কিন্তু খুব এইবার বেশি কথা বলে না। অন্য সময়ে আমাদের নির্বাচন কমিশনের ঘন ঘন যত কথা বলতে আমরা শুনেছি, যে সিইসি থেকে শুরু করে কমিশনের সদস্যদের, এইবার নির্বাচন কমিশন তুলনামূলকভাবে কথা কম বলছে। এটার দুইটাই বিপদ আছে, যে একেবারে কম কথা বললেও কিন্তু মানুষ মনে করে যে একটা অভিযোগ যখন উত্থাপন করছি সেটা তারা আমলে নিল কিনা, আমলে নিয়ে তারা কোনো কাজ করলো কিনা, এটা নিয়ে একটা যেমন সন্দেহ তৈরি করে। আরেকটা হলো অতিকথনের দোষে, এই যে একটু আগেই যেটা বলেছিলেন যে অতিকথন অনেক সময় বিপজ্জনক হয়, অনেক সময় মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিতে পারে। তো আমরা যেটা চাই যে আমাদের যে 3টা অতীত নির্বাচনের যে অভিজ্ঞতা এবং নির্বাচনী ব্যবস্থাটা যে আমাদের দেশে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে এসেছে, আমাদের সামনে কিন্তু একটা সুযোগ আছে। ইলেকশন কমিশন অন্যবারের মতো কিন্তু অনেক কিছু বলে এইবার রেহাই পাবেন না। আমরা অতীতে দেখেছি তারা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও, স্বাধীনভাবে তাদের কাজ করা সত্ত্বেও, তারা সবসময় কিন্তু অঙ্গুলিটা নির্দেশ করেছেন সরকারের প্রতি। তখন একটা রাজনৈতিক সরকার থাকে, রাজনৈতিক দলের সরকারের একটা রাজনৈতিক পরিকল্পনা, উচ্চাভিলাষ থাকে। তো আমরা তো দৃশ্যত বিশ্বাস করতে চাই এই সরকারের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই, এটা তো আমরা বিশ্বাস করতে চাই। তো সেই কারণে ইলেকশন কমিশন যদি এইবার সরকারের দিকে অঙ্গুলি নির্দেশ করে তাদের নিজেদের ব্যর্থতাটা ওদের উপর দিয়ে শুধু চালিয়ে দিতে চান, তাহলে কিন্তু হবে না। ইলেকশন কমিশনকে তাদের সক্ষমতা প্রমাণ করতে হবে এবং তারা এই নির্বাচনের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে, নৈতিকভাবে জাতির কাছে দায়বদ্ধ। এই দায়বদ্ধতার জায়গাটার মধ্য দিয়ে তাদের সেটা প্রমাণ করতে হবে। জি, অধ্যাপক আসিফ এম শাহান, যে প্রশাসনের নিরপেক্ষতা কোন দিকে ঝুঁকলো, কোন দিকে ঝুঁকলো না, এবং কিছু ইস্যুতে এবার ভোট কেন্দ্রে কিছু বিব্রতকর পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা, এর মধ্যে তো রাজনীতি মাঠে আছে। হ্যাঁ, সেটা তো আছে। সেটা নিয়ে তো মানে কথা হলে যে প্রশাসনের যে ইস্যুগুলো আছে সেগুলো থাকার পসিবিলিটি আছে। কিন্তু একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি আরপিও বা হচ্ছে গিয়ে নির্বাচনী হিসাব পরিচালনার যে নিয়মকানুন, সেটা আপনি এক একটা দলের জন্য বা এক একজন মানুষের জন্য এক একভাবে পরিচালনা করতে পারবেন না। যেটা হচ্ছে নিয়ম, সেটাকে আপনার ফলো করতে হবে। ইউ হ্যাভ টু শো ইউর ফেস, ইউ হ্যাভ টু শো ইউর ফেস। এইখানে মাঝামাঝি ইস্যু করার কোনো দরকার নেই এবং কোনো স্কোপও নেই। সো দেয়ার ক্যান বি লট অফ থিওরিজ, লট অফ স্টোরিজ, যেটা এটা করা হচ্ছে, ওইটা করা হচ্ছে। এভরিথিং আপনি হ্যান্ডেল করতে পারবেন যদি হচ্ছে কি যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আপনি ফলো করেন। এবং সেই প্রসেস ফলো করতে যে আপনি যদি দ্বিধাবোধ করেন, সেই প্রসেসটা যদি আপনি ঠিকঠাক মতো ফলো করতে না চান, সেই প্রসেসটা ফলো করতে যে আপনি বাধার সম্মুখীন হয়ে যদি পিছপা হয়ে যান, তখনই হচ্ছে গিয়ে সংকটগুলো আরও বাড়বে। এবং আমি আশা করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো পোলিং এজেন্ট থাকবে, এবং অফকোর্স দ্যাট পোলিং এজেন্ট শুড অলসো প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল। যে যদি হচ্ছে গিয়ে এরকম ক্ষেত্রে কোনো নির্বাচনী কর্মকর্তা বা নির্বাচনী অফিসার যদি হচ্ছে গিয়ে কোনো ধরনের দ্বিধা দেখান বা হচ্ছে গিয়ে না করতে পারেন, সেটাকে আইডেন্টিফাই করাও হচ্ছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ। কারণ যেটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি কোনো অবস্থাতেই, আপনি যখন একটা প্রসেস ফলো করছেন, সেই প্রসেসটা সবার জন্য ইকুয়ালি হবে। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি যে নির্বাচন কমিশনে যেটা বললেন যে যাওয়া বা পাল্টা যাওয়া, এটা চলছে এবং এটা চলবেই। প্রশ্নটা হচ্ছে শুধু অভিযোগ জানানোর মধ্যে নয়, প্রশ্নটা হচ্ছে যে এই অভিযোগগুলো নিয়ে তারপরে কি করা হচ্ছে।
এই অভিযোগগুলোকে কি আদৌ খুঁটিয়ে দেখা হচ্ছে কিনা, সেটা অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, সেই ব্যবস্থা নেওয়া হলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, নাকি আমলই নেওয়া হলো না। হ্যাঁ, কারণ এই প্রত্যেকটা জিনিসের উপরে ডিপেন্ড করবে হচ্ছে কি নির্বাচন কমিশনের উপরে। কারণ আমি যেটা বললাম যে আপনার এই প্রশ্নটা বারবার উঠতে থাকবে, আপনি যত বেশি হচ্ছে আস্থা হারাবেন তত বেশি হচ্ছে গিয়ে আপনার এই নির্বাচন সংক্রান্ত যে ঝামেলাগুলো আছে, যে প্রবলেমগুলো আছে, সেটা বাড়তে থাকবে। সো নির্বাচন কমিশন তার ভূমিকাটা পালন করছে কিনা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জি, আমরা শুক্রবার, যদিও এই প্রসঙ্গটা এরই মধ্যে এসেছে, শুক্রবার হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকায় যা দেখলাম, এবং সেই জায়গায় আজকেও কিন্তু টিআইবি বলছে যে নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতার ঝুঁকি আছে, নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা আছে। সেই জায়গাতে আসলে প্রত্যেকেরই দায়িত্বশীল ভূমিকা রাখারও বিষয় আছে। অফকোর্স, মানে সেটা তো পারে। এখন দেখেন খুব সবচেয়ে সোজা একটা কথা, যে আপনি দায়িত্বশীল ভূমিকা রাখার কথা বলছেন, এসেনশিয়ালি আমি ইনসেন্টিভ স্ট্রাকচার দিয়ে বিচার করি। রাজনৈতিক দলগুলোর অনেক ক্ষেত্রে ইনসেন্টিভ নাও থাকতে পারে দায়িত্বশীল ভূমিকা পালন করার। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি দায়িত্বশীল ভূমিকা না পালন করলে আমি যদি লাভবান হই, সেটা নির্বাচন জেতা থেকে যে কোনো কিছুই হোক না কেন, তো তারা দায়িত্বশীল ভূমিকা পালন নাও করতে পারে। ইস্যুটা তো সেইটা না, ইস্যুটা তো হচ্ছে কি এইখানে আপনার তো কোনো একটা ডিটারেন্ট থাকতে হবে, যে আমি যদি দায়িত্বশীল ভূমিকা পালন করতে নাও চাই, তাহলে এই কারণে আমি দায়িত্বশীল ভূমিকা পালন করতে বাধ্য। সো এই ডিটারেন্টটা তো আপনার ইনশিওর করতে হবে। এখন এই ডিটারেন্টটা ইনশিওর করার জন্যই তো আপনি একটা সরকারকে রাখেন, সেটা তত্ত্বাবধায়ক সরকার হোক, অন্তর্বর্তীকালীন সরকার হোক, আপনি সেটাকে যেই নামই দেন, এই ডিটারেন্টটা তৈরি করা তো হচ্ছে কি তার রেসপন্সিবিলিটি। সে যখন এই ডিটারেন্টটা তৈরি করতে পারবে না, যদি রাজনৈতিক দলগুলো মনে করে যে আমার আসলে আমি এই সীমা লঙ্ঘন করতে পারি বা এই ধরনের কাজকর্ম করতে পারি, তো তাহলে সে তার পক্ষে এটা করা খুব স্বাভাবিক, সে ইনসেন্টিভাইজ ফিল করবে। এইটা শুধুমাত্র আপনি যে ঘটনাগুলো বা শুক্রবারের হিসেবে যেটা যাই বলেন না কেন, শুধু এইটা না, এই ঘটনাটা চলতে থাকবে। এই 3-4 দিন আমরা নির্বাচনের যে ধারাটা দেখছি, নির্বাচনের ক্যাম্পেইনের যে স্ট্র্যাটেজিটা দেখছি, এবং আজকেও হচ্ছে পটুয়াখালীতে বোধহয় এইসব হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় হচ্ছে কি ঘটনাগুলো ঘটতে থাকবে, এবং এটা বারবার ঘটতে থাকবে, এটা আরও বাড়তে থাকবে যদি আপনার মনে হয় যে এই সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তো তখন আমরা একটা সিরিয়াসলি নেগেটিভ একটা কনসিকুয়েন্সের দিকে যাব। সো আমি এগেইন যে কথাটা বারবার বলছিলাম, যে আপনি রাজনৈতিক দলগুলোকে দোষ দেন, রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচার আচরণ করতে হবে, অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু পুরো নির্বাচনটা এইটার উপরে দাঁড়ায় থাকতে পারে না যে আমার এক্সপেকটেশন হচ্ছে রাজনৈতিক দলগুলো দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ যদি সেইটা হয়, তাহলে আমাদের পুলিশও লাগে না, পোলিং এজেন্টও লাগে না, কিচ্ছু লাগে না। আমরা যা সিম্পলি হচ্ছে পুরো জিনিসটা খুলে রাখবো, মানুষ যা ভোট দিয়ে আসবে, সেটা তো আমরা করি না। কারণ এসেনশিয়ালি দেয়ার আর অপশনস ফর এনি পলিটিক্যাল পার্টি নট টু ফলো দ্য রুলস, কাজে সেটাকে আপনার বন্ধ করার একটা মানে ভূমিকা থাকতে হবে। এবং এই জায়গাটাতে যেটা আমি আগেও বলেছি, যে আমি অন্তর্বর্তীকালীন সরকার দুর্বলতাটা দেখি এই দুর্বলতা তাদের শুরু থেকেই ছিল, যে টু সর্ট অফ সেট এ স্ট্যান্ডার্ড, যে এই স্ট্যান্ডার্ড হবে হচ্ছে কি আমি এখনও নির্বাচন কমিশনের কাছ থেকে এই স্ট্যান্ডার্ড সেট করার মতো কোনো ধরনের অ্যাকশন বা অ্যাক্টিভিটিস আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। আপনি যদি সেই সেই স্ট্যান্ডার্ডটা সেট করতে না পারেন, তাহলে এভরি পলিটিক্যাল পার্টি, সেটা যেই হোক, বিএনপি হোক, জামাত ইসলামী হোক, যেই হোক না কেন, সে বারবার ফিল করবে আচ্ছা ঠিক আছে, লেটস টেস্ট দ্য বাউন্ডারি, আরেকটু বিষয় করে দেখি যে কোন জায়গাটা এসে হয়। সো আপনি যত বেশি খালি জায়গা দিবেন, তত বেশি নির্বাচন সংক্রান্ত ঝামেলা বাড়তেই থাকবে। জি, নিরুফার চৌধুরী মনি, যে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা একেবারে শেষের দিকে এসে নির্বাচনের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো কিনা? দেখেন, এটা তো আমরা আগে থেকেই বলেছি, প্রথম থেকেই বলেছি, উনার ফার্স্ট দিন থেকে উনার কি করণীয়, উনি কতটুকু করতে পারে, উনি কি উনার যা করণীয় না সেটা করছেন, যেটা করণীয় সেটা করছেন না। উনি নির্বাচনের কথা বললেন, ঐতিহাসিকভাবে একটা ভালো নির্বাচন দিবেন। এটা যদি ঐতিহাসিক হয় যে একটা নির্বাচনের পূর্ব শর্ত উনি ফিল আপ করেন নাই, উনি অস্ত্রর ঝনঝনানি সম্পূর্ণরূপে আছে, গোলাবারুদ, সরকারি গোলাবারুদগুলো ফেরত পায় নাই, অস্ত্র 1335টা অস্ত্র এখন পর্যন্ত পাওয়া যায় নাই, জেলখানার 27টা অস্ত্র এখন পর্যন্ত পাওয়া যায় নাই। এরপরে আপনার লিগ্যাল অস্ত্র যাদের, সেই অস্ত্রগুলোকে জমা নেওয়া হয় নাই। এরপরে ইলিগ্যাল অস্ত্র যেভাবে থাকে, প্রত্যেক ইলেকশনের আগে এগুলা ধরপাকড় হয়, এগুলা ধরপাকড় হয় নাই। এরপরে তো ট্রানজিটের অস্ত্র আছে, আরো বিভিন্ন, আপনার 401 জন আপনার সন্ত্রাসী নাকের উপর দিয়ে, চোখের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে ঢাকা শহর। সমস্ত বাংলাদেশে উনি শীর্ষ সন্ত্রাসী সবাইকে ছেড়ে দিয়েছে। তো এই যে সমস্যাগুলো, এরপরে পুলিশের ট্রমাটাইজ কাটে নাই, যে কোনো মারামারির সময় পুলিশ নির্লিপ্তভাবে দাঁড়িয়ে থাকে, নিষ্ক্রিয়ভাবে, বেশ আবার সক্রিয় ছিল। সেটার অন্য কোনো কারণ আছে। এই সময় যে সময় সেটা করার কথা না সেটা করেছে,
সেটার অন্য কোনো কারণ আমার মনে হয় খোঁজা দরকার আপনাদের। পুলিশ এমনিতেও কোনো কিছুই করবে বলে আমাদের মনে হয় না। তারপরে প্রশাসনের যে জটিলতা চরমভাবে, এক ফ্যাসিস্টের প্রশাসন ঠিকঠাক মতো আছে, তার উপর আবার কোনো একটা দলের স্পেশাল আপনার প্রশাসন, সেই হিসেবে আমরা তাকে কোনোভাবেই মনে করতে পারি না এই সরকারের সময়ে সুন্দর একটা নির্বাচন হতে পারে। তবে এখনও যদি উনি অ্যাডামেন্ট হন, ডিটারমাইন্ড হন যে না আমি যে কোনো মূল্যে আমি একটা নির্বাচন দিব এবং ভালো নির্বাচন দিব, উনি তাদের নিয়ে বসতে পারেন। এখনও যে 2 দিন 3 দিন সময় আছে, সেই সময়টার মধ্যে উনি চেষ্টা করতে পারেন। যে পর্যন্ত আইনের অনুশাসন কায়েম করবেন না উনি, ততক্ষণ পর্যন্ত কিন্তু অন্যায় হতেই থাকবে। উনি যেখানে যেখানে মারামারি হয়েছে সেখানে যদি খুব সিরিয়াস বিচার করেন, এই যে কথাগুলো এখন বললাম আমরা সবাই, যদি বিচার করেন তাহলে মানুষের মধ্যে কিছু ভীতি তো আসবে, অন্যায়কারী মানুষগুলোর মধ্যে। তো তাদের মধ্যে যদি ভীতি সঞ্চার না করতে পারেন, তাহলে তো তারা দুর্দান্ত প্রতাপে অন্যায় করে যাবে। সেই অন্যায়কে রুখতে গেলে সরকারের ন্যায়সঙ্গতার, নিরপেক্ষতার বিকল্প কিছু হতে পারে না। জি, আমরা দেখেছি নির্বাচনকে কেন্দ্র করে বড়, যদি এভাবে বলি, বিএনপি, জামাত, এনসিপি সবাই ইশতেহার দিয়েছে। সেই ইশতেহার আপনারা দুর্নীতি দমন সহ এই জায়গাগুলোতে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। সেখানে জামাত কিন্তু বারবারই কটাক্ষ করে বলছে যে যেখানে আপনাদের নিজেদের 59 জন প্রার্থী ঋণ খেলাপি, আপনাদের কীভাবে বিএনপি কীভাবে দুর্নীতি দূর করবে? তারপরে যে কার্ডের সমালোচনাগুলো তো আছে, এই যে ফ্যামিলি কার্ড, এগুলো আসলে সে আওয়ামী লীগের মতো 10 টাকা চাল খাওয়ার স্বপ্ন কিনা। দেখেন, বিএনপির আগেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় রেশন কার্ড ছিল বা যা করেছে, কোনো কিছু এরকম বের হয় নাই। আর ঋণ খেলাপি, আমি একটা কথা বলতে চাই, ঋণ করে তো ব্যবসা করার জন্য, ঠিক আছে? ব্যবসা করার জন্য, ব্যবসা যে কোনোভাবে, যদি আমার মনের মধ্যে অন্যায় না থাকলেও আমি ব্যবসায় কিন্তু লস করতে পারি। লস করলে একটা ঋণ খেলাপি হতেই পারি। সেইখানে যদি আমার আন্তরিকতা কতটা থাকতে হবে, আমি টাকাটা ফেরত দিব আমার হলে, অথবা আমি রেগুলার করব। ঋণ খেলাপি যদি রেগুলার করে, আপনি তাকে দায় দিতে পারেন না। যদি কখনোই রেগুলার না করে, সেখানে আপনি দায় দিতে পারেন। তো এইখানে অপশন অনেকগুলো আছে। অপশন থাকলে তো আপনার বা আমার কিছু করার নাই। যে একজন ব্যবসায়ী নমিনেশন পেতেই পারে, এমন না যে বিএনপি প্রথম দিচ্ছে। আপনি এর আগে সরকারদের দেখেন, 74% পর্যন্ত ব্যবসায়ীরা এই দেশে সংসদ সদস্য হয়েছে, যে কারণে সংসদের কোনো উন্নয়ন হয় নাই, তাদের নিজেদের উন্নয়ন হয়েছে, বিদেশে অনেক কিছু হয়েছে। এই সিরিয়ালটা তখনকার থেকে যদি এই সরকার তো নিজেই ব্যবসায়ী বান্ধব, এই সরকার নিজেই এনজিও বান্ধব, তারা তো জানে যে তারা রাজনীতি অতটা বুঝেন না। তারা যদি বলতো যে আমিও যেমন এরকম, রাজনীতি করতে পারবেন না ব্যবসায়ীরা, তাদের জন্য তো সুযোগ সৃষ্টি করে তাদের রাজনীতি থেকে আপনার সরিয়ে আনা উচিত ছিল এই সরকারের। সরকার তো তা করে নাই। এখন আপনি হঠাৎ করে একদিনে এটা বন্ধ করতে পারেন না। একদিনে কখন আপনি বন্ধ করতে পারবেন জানেন? যখন আপনি এমপিদের কাছ থেকে টিআরজি আর কাবিখাটা সরাই নিতে পারবেন। যদি বলেন একজন এমপি শুধুমাত্র আইন প্রণয়নের কাজ করবে, শুধুমাত্র আইন প্রণেতার এবং কোনখানে কি বিদেশের উন্নত দেশের সাথে নিজেকে জাস্টিফাই করে ওই জিনিসগুলো সংসদে পেশ করবে, তাহলে আপনি দেখবেন 1 দিনেই 2 দিনেই আর কোনো ব্যবসায়ী এখানে আসতে চাবে না। এইখানে পাওয়ার, মাসল এবং আপনার ক্ষমতার যে ব্যবহারটা দেখানো যায়, এখানে কিছুই হয় না 10টা খুন করলেও। এটাই হচ্ছে মানে বড় কথা। আপনি দেখেন কয়টা এমপি থাকা অবস্থায় জেলখানায় গিয়েছে, কয়টা এমপি? খুব কম, রেয়ার, আপনি পাবেন না। পাইলেও কোনো স্বতন্ত্র এমপির কথা পাইতে পারেন কখনো কালে ভদ্রে। তো আপনি যদি এই জায়গাটা না সরান, আপনি ওইটাও সরাবেন না, আবার স্বচ্ছ এমপি চাবেন, স্বচ্ছ ব্যবসায়ী চাবেন না, তা হবে না। ব্যবসায়ীরা কালকে আপনি ব্যবসায়ীর পায়ে ধরে বসে থাকলেও ব্যবসায়ী আসবে না, তারা তো সময় নেয়। যখন দেখবে এখানে আসলে টাকা পয়সার মালিক হওয়া যায় না, এখানে আসলে ক্ষমতার অপব্যবহার করা যায় না, তখন সেই ব্যবসায়ী আসবে না। তার সময় কোথায়? সে যতক্ষণ আসবে ততক্ষণ সে টাকা ইনকাম করবে। এইখানে এমন একটা জায়গা, এখানে টাকা ইনকাম করাও যায়, এইখানে সম্মানও পাওয়া যায়, এইখানে যা বলবে সেটাই আইনে পরিণত করা যায়। আইনের জায়গায় আইন কিছুই না, এদের কথাই হচ্ছে আইন। এই জায়গাটা থেকে আপনাকে সরে আসতে হবে। জি, রাজাকুজ্জামান রতন, আপনি ওই সময় কিছুটা যাচ্ছিলেন, এখন এই বিষয়টা আপনার মন্তব্য জানতে চাই। আপনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের যেগুলোকে গুরুত্ব দেওয়ার দরকার ছিল তার বাইরে শেষ সময়ে এসে বেশ কিছু জায়গায় তাড়াহুড়ো চুক্তি আছে, বেশ কিছু। আমরা যখন আলোচনা করছি আজকে ঢাকা ওয়াশিংটনে বাণিজ্য চুক্তি হবে, এবং এই যে বন্দর নিয়ে, যদিও আজকে বিরাট চেয়ারম্যান বলেছেন যে এই সরকারের সময় ওই বন্দর চুক্তি হচ্ছে না, কিন্তু এই নিয়ে এক ধরনের অচল অবস্থা আছে। আমরা অস্ত্র চুক্তি দেখেছি। এই যে সব মিলিয়ে শেষ সময়ে এসে বেশ কিছু জায়গায় আমরা আজকে পত্রপত্রিকায় খবর বেরিয়েছে বেশ কিছু বিতর্কিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
এই জায়গাগুলো দরকার ছিল কিনা? 2,03,000 কোটি টাকার প্রকল্প করা হয়েছে, 135টা কিংবা 115টা নতুন প্রকল্প তৈরি করা হয়েছে। আমরা আগের সরকারকে দেখতাম যে তিনি প্রকল্পের বন্যায় সমস্ত কিছুকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করতেন, এবং মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি, মেগা চুরি, এরকম অনেক কথা আমরা শুনেছি। তো এই সরকারের তো এসে প্রথমে তারা বললেন যে অপ্রয়োজনীয় প্রকল্পগুলো বন্ধ করা হবে, তারপরে করা হলো যে প্রকল্পে অতিরিক্ত ব্যয় হলে সেগুলোকে কাটছাট করা হবে, এরকম প্রথম কথা শুনলাম। পরে দেখি ওমা, যে কাজ ওনারা করেছেন সেই কাজ এনারাও করছেন। আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলেছিলাম, আসলে তো বৈষম্য ছিল, যে দুর্নীতির ক্ষেত্রে বৈষম্য ছিল, ওরা দুর্নীতি করতো, আমরা দুর্নীতি করতে পারতাম না, ফলে আমরা দুইজনেই দুর্নীতি করব, ফলে দুর্নীতির সাম্য প্রতিষ্ঠা হবে, এইরকম কি? ওরা প্রকল্প করতে পারতো, আমরা কি পারবো না? ওরা যদি প্রকল্প করতে পারে, নির্বাচনের নামে একটা জালিয়াতি করে ক্ষমতায় এসে আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসে আমরা কেন প্রকল্প করতে পারবো না? ফলে প্রকল্প করার ক্ষেত্রে কোনো বৈষম্য তারা রাখেননি, তারাও সমান তালে প্রকল্প দিয়ে গেলেন। এই প্রকল্পটা বাস্তবায়ন হবে কবে, কখন, এই প্রকল্পের টাকাটা দেবে কে, এগুলো কি তারা ভাবলেন? 2 দিন পরে নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় আসবেন তিনি এসে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি কি করবেন এবং তার জবাবদিহির জায়গাগুলো কি হবে সেটা আমরা দেখব। তাহলে 12 তারিখে নির্বাচন, 9 তারিখে কেন চুক্তি করতে হচ্ছে? 12 তারিখে নির্বাচন, তার মানে কি চুক্তিগুলো করার জন্য তাদের কমিটমেন্ট ছিল? যে বিমান পাওয়া হবে 2035 সালে, সেই বিমান কেনার জন্য এত তড়িঘড়ি চুক্তি কেন করতে হচ্ছে আমাদের? অথবা এখন হেলিকপ্টার, আমাদের সামরিক হেলিকপ্টার কিনতে হবে আমেরিকার কাছ থেকে, সামরিক হেলিকপ্টারটাকে আমাদের খুব বেশি এই মুহূর্তে দরকার পড়ে গেল, নাকি এই মুহূর্তে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যে মানে দুরবস্থা, সেই দিকটাতে একটু নজর দেওয়া দরকার ছিল? কিংবা যদি আমরা বলি যে চীনের কাছ থেকে বিমান কেনা, অস্ত্র কেনা, সেগুলোর এই মুহূর্তে কি খুব দরকার ছিল? যখন আমার চাল কেনার জন্য আবার ভারতের কাছে যেতে হচ্ছে, যে স্লোগান খুব উচ্চারণ করা হলো না, দিল্লি না ঢাকা এরকম বলা হলো, পরে তো আবার দেখা গেল যে সে চাল কেনার জন্য, পেঁয়াজ কেনার জন্য যেতে হচ্ছে। তাহলে আমার যদি কৃষিতে বরাদ্দটা বাড়তো, তাহলে আমাদের 33 লক্ষ টন পেঁয়াজ লাগে, আমাদের 27-28 লক্ষ টন পেঁয়াজ উৎপাদন হয়। যে ঘাটতিটা থাকে সেটার জন্য পেঁয়াজ চাষিরা যদি একটু সুযোগ সুবিধা পেতেন, তাহলে আমাদের পেঁয়াজে তো আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, সে হওয়ার সম্ভাবনা তো আমাদের আছে। আমাদের চালে কেন আমাদের চালে একটা ঘাটতি পড়ে, হিসাবে তো সে ঘাটতিটা দেখা যায় না। তাহলে কোথায় চালবাজিটা কোথায়, সেগুলো একটু যদি বন্ধ করা যেত। আর একটা বিষয় যদি হতো যে ধরুন আমাদের কৃষি ক্ষেত্রে বরাদ্দের কথা আমরা অনেক সময় বলি, কৃষকদের মানে আদায়হীন ঋণের পরিমাণ হচ্ছে 22,000 কোটি টাকা। আমাদের যেখানে খেলাপি ঋণের পরিমাণ 6 লক্ষ কোটি টাকা, সেখানে কৃষকদের কাছে মাত্র 22,000 কোটি টাকা। তাহলে সেই ক্ষেত্রে যদি কৃষকদেরকে আর্থিকভাবে একটু সহযোগিতা করা যেত, কৃষির ক্ষেত্রে বরাদ্দটা যদি বাড়ানো যেত, এই সরকার তো দেখিয়ে যেতে পারত। যেমন করে শ্রীলঙ্কা তারা অভ্যুত্থানের পর দেখিয়ে দিল, নজরটা যদি কৃষির দিকে দেওয়া যায়, নজরটা যদি শিক্ষার দিকে দেওয়া যায়, নজরটা যদি স্বাস্থ্যের ক্ষেত্রে দেওয়া যায়, কত দিক থেকে দেশকে ঘুরে দাঁড় করানো যায়। একটা যেমন মূল্যস্ফীতি কমিয়ে ফেললেন, দ্বিতীয়ত দেশের বেকারত্ব দূর করার ক্ষেত্রেও ভূমিকা পালন করলেন, বিদেশি ঋণের জালের হাত থেকেও দেশকে কিছুটা মুক্ত করার চেষ্টা করলেন। 3 মাস ধরে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। আমরা তো মানে যেমন ধরুন সরকারি হিসাবে আমাদের 10% কাছাকাছি বা 8.5-9%, কখনো বা 8.5% মূল্যস্ফীতি। দেখুন তো 720টা পণ্য নিয়ে আমাদের নাকি একটা হিসাব করা হয়। সাধারণ মানুষ কিন্তু ব্যবহার করে 37 থেকে 40টা পণ্য, চাল, ডাল, ডিম, দুধ, এই সমস্ত জিনিস। সেগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতি কত, এটা যদি দেখা যায় তখন কিন্তু 7-8-এ থাকছে না, সেটা কিন্তু তাদের কাছে 15-16 হয়ে যাচ্ছে। তাহলে যে জিনিস আমি 100 টাকায় কিনতে পারতাম, সেই জিনিস এখন কিনতে আমার 115 টাকা লাগবে। এইভাবে কি আমাদের আয়টা বেড়েছে? সাধারণ মানুষের আয় যেহেতু বাড়ে নাই, ব্যয় বেড়েছে, তাহলে করতে হবে কি? খাওয়া কমাতে হবে। যে কারণে দেখুন 26% মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেল। একদিকে এই 1.5 বছরে নতুন কোটিপতি জন্ম নিল বাংলাদেশ ব্যাংকের হিসাবে 10,337 জন, অন্যদিকে দারিদ্র্যসীমার নিচে থেকে চলে আসলো 26%। কেন হলো? এগুলো বোঝার জন্য কি আমাদের অর্থনীতিবিদরা ছিলেন না? এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে তো অর্থনীতি নিয়ে কাজ করে এরকম অনেক লোক ছিলেন, পারলেন না কেন? কারণ মানে পুরনো পদ্ধতি বহাল রেখে যতই নতুন বন্দোবস্তের কথা বলা হোক না কেন, পুরনো পদ্ধতিতে পুরনো জিনিসই হবে। তো সেইগুলোর ক্ষেত্রে নজর না দিয়ে আমরা যে চুক্তিগুলো করতে গেলাম,
সেটা বন্দর নিয়ে, সেটা বিমান নিয়ে, সেটা আমাদের বাইরে থেকে জিনিসপত্র কেনা নিয়ে, এই চুক্তিগুলো আদৌ দরকার ছিল কি? অথবা এত তড়িঘড়ি কেন? আছেন মাত্র কয়েকদিন, চুক্তিগুলো সেরে নিন, এইরকম একটা জায়গায় কেন আমাদের তাড়াহুড়াটা হলো? এগুলো তো মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করে। ঠিক, অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, এই যে রাজাকুজ্জামান রতনের ভাষায় মানে কয়েকদিনই সময় ছিল তখনই তড়িঘড়ি কেন, এবং যেই পরিবর্তনের কথা আমরা বলেছিলাম সেই জায়গায় এই অন্তর্বর্তী সরকারের শেষ সময় এসে এগুলো তাদেরকে আরো বেশি প্রশ্নবিদ্ধ করবে কিনা, তাদের ভূমিকাকে? দেখুন, আমরা আগে বাংলাদেশে যত রাজনৈতিক সরকার দেখেছি, সেই রাজনৈতিক সরকার শেষ বেলায় এসে অনেক প্রকল্প গ্রহণ করেন। এটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচারের মধ্যেই আমাদের আছে। তো ওনাদের কাছ থেকে তো একই রাজনৈতিক কালচারের পুনরাবৃত্তি আমরা প্রত্যাশা করি না, কিন্তু আনফর্চুনেটলি আমরা সে একই রাজনৈতিক কালচারের পুনরাবৃত্তি দেখছি। একটু আগে রতন ভাই যেটি বললেন যে আমরা এখন সামরিক বিমান, সামরিক হেলিকপ্টার বা আমাদের উড়োজাহাজ কেনার জন্য 35 সালে সেইগুলোর জন্য করছি, অথচ যেটি আমাদের একটা টেকসই উন্নয়নের পূর্বশর্ত, শিক্ষার কথা আমাদের যেটা বলা হয়েছে, যে এই সরকার তো অনেক কিছু সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন, কিন্তু একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করেননি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে এই মুহূর্তে যারা বেসরকারি মানে এমপিওভুক্ত শিক্ষক, মাধ্যমিক কলেজ পর্যায়ের শিক্ষক আছেন, তাদের যে অবসর কল্যাণ সুবিধা যেগুলো পায়, অবসর সুবিধা এবং কল্যাণ তহবিলের যে অর্থের অভাবে এবং পরিচালনার এই 1.5 বছরে সেখানে একটা পরিচালনার জন্য যে মানে প্রশাসন গড়ে তোলা সেটা নেই। ফলে 2021 সাল 22 সালের পর যে সমস্ত শিক্ষকরা ওই শিক্ষকরা অবসরে গেছেন, অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন, যে তাদের জন্য মানে সেইখানে অবসর সুবিধা পাওয়ার কোনো সুযোগই তৈরি করা হয়নি। অথচ আপনি দেখেন কত বড় বড় প্রকল্প আপনি গ্রহণ করেছেন এবং সেগুলো বাস্তবায়ন করছেন, কিন্তু যেখানে একেবারে ন্যূনতম আপনার বিনিয়োগের মাধ্যমে এইগুলোকে করা, সেটা করা হয়নি। ফলে মানুষের মনের মধ্যে এই যে নতুন করেই আমরা দেখছি যে বিদায়বেলা যেটা ওনারা যে কাজগুলো করছেন সেগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন হচ্ছে। আপনি এই শিক্ষাখাত উপেক্ষিত, সেইখানে আপনি এই ইয়ার পরেও মানে ইলেকশন কমিশনের কি বলে তফসিল ঘোষণার পর সরকারি বিধি অনুযায়ী আপনার মানে নতুন করে পদায়ন বা মানে বদলির নীতি নেই, সেগুলো করা হয়েছে। এবং আমরা শুনছি যে আগামী কয় তারিখে বোধহয় শেষ যে উপদেষ্টা পরিষদের বৈঠক হবে, সেখানেও কিন্তু অনেকগুলো নীতিগত সিদ্ধান্তের ব্যাপারে সরকারের প্রস্তুতি আছে বা উদ্যোগ আছে। তো যেগুলো আমরা যেটা মনে করছিলাম যে এই মুহূর্তে সরকারের মেইন মানে কনসেন্ট্রেশনটা কোন জায়গায়, আমাদের কাছে এক্সপেক্টেড হচ্ছে যে এই নির্বাচনটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে করা হচ্ছে। এই যে পে স্কেল নিয়ে আপনি যে কাজটি করলেন এবং মানে গত পরশুদিনে যে এই পে স্কেলের দাবিতে যাদেরকে সকালবেলা যাওয়া হলো এবং এই পে স্কেলের দাবিতে যারা আছেন তাদের উপরেও তো আপনি বল প্রয়োগ করতে হয়েছে। তো এই ধরনের এই যে প্রস্তুতিটা, আপনি পে স্কেল জানুয়ারির 1 তারিখ থেকে আংশিক মানে হবে, নানা ধরনের বক্তব্য আমরা দেখেছি, দিয়ে মানুষকে একটা প্রত্যাশার এমন জায়গায় আপনি নিয়ে গেছেন যে জায়গাটার মধ্য থেকে মানুষ আপনার মানে তার ক্ষোভটার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, অথবা এই আন্দোলনের নামে এই নির্বাচনের এই লাস্ট মুহূর্তে এসে নির্বাচনী পরিবেশটাকে মানে বিঘ্নিত করার মতো একটা জায়গায় আপনি ঠেলে দিয়েছেন। তো আমাদের কাছে তো এটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। এবং আপনি দেখেন যে এই সরকারের প্রতি মানুষের কিন্তু প্রত্যাশার জায়গাটা যে 5 বছর আগামী কোনো নির্বাচন দরকার পড়বে না, এই সরকারকেই থাকতে হবে, ইউনূস সরকারকেই থাকতে হবে। এটা যে শুধুমাত্র যে রাজনৈতিক দলগুলো নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বলেছিল তাই না, সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের একটা এরকম প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল। কিন্তু আজকে যদি আপনি কাউকে যদি জিজ্ঞেস করেন নির্বাচনের জন্য উন্মুখ না, নির্বাচনের জন্য জিজ্ঞেস করেন, তখন পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে, ওনারা এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন কিনা আমি জানি না। উপলব্ধি যদি করতেন তাহলে জনগণের যে মানে প্রত্যাশার জায়গাটা, সেই প্রত্যাশার জায়গা অনুযায়ী তারা কাজ করতেন। যাই হোক, আমাদের এখন তো এই সরকারের কাছে আর কোনো প্রত্যাশার বেশি কিছু নাই। আমাদের একটাই প্রত্যাশা, আমাদের এখন মেগা প্রকল্পও লাগবে না, নতুন প্রকল্পও লাগবে না। জনগণের যে আকাঙ্ক্ষার জায়গাটা, যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন এবং জনগণ তাদের পরবর্তী সরকার বলেন, তাদের প্রতিনিধি নির্বাচনের যে তাদের যে একটা মানে আমি গণতান্ত্রিক অধিকারের জন্য তারা উন্মুখ হয়ে আছে, সেটি সুষ্ঠু সুচারুরূপে যদি সম্পাদন করতে পারেন তাহলেও জাতি তাদেরকে মনে রাখবেন, এটি আমি বিশ্বাস করি। অধ্যাপক আসিফ এম শান, আমরা জানি যে সংস্কার কমিশনগুলো হয়েছিল তারাই বিভিন্নভাবে সমালোচনা করছে যে আসলে দিন শেষে
সেই বৃহত্তর অর্থে সংস্কার কমিশনগুলোর তেমন কিছুই বাস্তবায়িত হয়নি এবং বিদায় বেলায় এসে এই অন্তর্বর্তী সরকার আরও যেসব চুক্তিসহ নানা যেসব কার্যকলাপ আপনি কীভাবে দেখেন? এবং চুক্তি নিয়ে তো আর নতুন কিছু বলার নেই, এখানে তো আর অ্যাড করার কিছু নেই, যা বলা হয়েছে সেখানে সেটা তো হলেই। এসেনশিয়ালি হচ্ছে কি আপনি বলতে পারেন যে সংস্কার কমিশনের বা সংস্কারের যে আইডিয়াগুলো বা যেটা ছিল, এবং আমরা যেটা দেখেছি যে দলগুলোর মধ্যে যে কনসেনসাস আনার চেষ্টা সেটাও খুব সম্ভবত বাস্তবায়িত হচ্ছে বলে মনে হচ্ছে না। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে কনসার্ন যেটা থাকবে যে সরকার আসলে লিগেসিটা কী থাকলো, সো আমরা সব কিছুর উপরেই জোর দিলাম। এবং আমরা তো বিভিন্ন সময়ে সংস্কার কমিশনের যারা ছিলেন তারাও বিভিন্ন সময়ে বললেন যে সরকারের উপদেষ্টাদের মধ্যে থেকে সংস্কার বিরোধী মনোভাব ছিল। দুর্নীতি দমন কমিশনের যিনি ছিলেন দায়িত্বে তিনি বললেন 7 জন উপদেষ্টা দুর্নীতি দমন কমিশনের যে পরামর্শগুলো ছিল বা সাজেশনগুলো ছিল সেগুলোকে রেজিস্ট করার চেষ্টা করেছেন। এবং একই সাথে আমরা এটাও দেখলাম যে আমলাতন্ত্র বা আমলাতান্ত্রিক যে রেজিস্ট্যান্স সেটাকে দায় করা এবং শেষ সময় এসে কিন্তু উপদেষ্টারও আমাদের বিরুদ্ধে খুব হতাশা। এটা খুব আশ্চর্যজনক এবং এটা খুবই মজার একটা কথা যে আপনি মানে কাইন্ড অফ হচ্ছে আমি যেহেতু করতে পারিনি আমি ব্লেমটা কাকে দিতে পারবো সেই জায়গাটা চলছে যে আপনি আমলাতন্ত্রের এই ঝামেলা, তাহলে এই যে আপনি আগস্টের 8 তারিখ থেকে এই 17 মাস যে আপনি ছিলেন, তো এই 17 মাস আপনি বুঝতে পারেননি, এই 17 মাস আপনার ধারণা ছিল না যে আমলাতন্ত্র কীভাবে কাজ করে। সো আমলাতন্ত্রের এই পুরো জিনিসটাকে চেঞ্জ করার জন্য আপনি কী করেছেন? বরং এই সরকার আমি যেটা দেখেছি পরবর্তী সরকারের জন্য বেশ কিছু বিপজ্জনক প্রেসিডেন্ট তৈরি করে গেছেন, যেটা দেশের জন্য খুব ভয়াবহ একটা ঘটনা হবে। যে আপনি যেমন দেখেন বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাক্ট যেটা আছে সে অ্যাক্টে যেই কাইন্ড অফ যেই সংশোধনীটা তারা এনেছেন যদি সেটা দেখেন, তো সেখানে তারা বলেছেন যে ভবিষ্যতে কোনো একজন সরকারি কর্মকর্তাকে অবাধ্যতার জন্য ডিসঅবিডিয়েন্স এটার জন্য হচ্ছে গিয়ে তাকে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া যাবে। এখন এই ডিসঅবিডিয়েন্সের সংজ্ঞা কি এটা তারা বলেননি। এসেনশিয়ালি যে কোনো একজন সচিব এইটা যে কোনো একজন ব্যুরোক্রেটের এইটা একটা নৈতিক দায়িত্ব, এটা তার একটা ইম্পর্ট্যান্ট রোল যে গভর্নমেন্ট যখন কোনো একটা পলিসি নেবে সেই পলিসিটা যদি পাবলিক ইন্টারেস্টের এগেনস্টে যায়, সেই পলিসিটা যদি এক্সিস্টিং কোনো লকে ভায়োলেট করে, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ব্যুরোক্রেট টু পয়েন্ট দ্যাট আউট অ্যান্ড সে দ্যাট এটাকে বাস্তবায়ন করা যাবে না। এখন প্রশ্নটা হচ্ছে আপনি যে অ্যাক্টটাকে এইভাবে রিভাইজ করলেন, তো ভবিষ্যতে কোনো সচিব যে নীতি নির্ধারণী পজিশনে আছে সে কি আর এটাকে প্রতিবাদ করতে পারবে? সেটাকে কি অবদ্ধতা হিসেবে দেখা হবে কি না? এবং আমাদের আমলাতন্ত্রের যেটা মূল সমস্যা যেটা ছিল একটা যে রাজনীতিকরণ বা পলিটিসাইজেশন, যেটার আমরা একটা চরম প্রকাশ দেখেছি। সো আপনি তো সেই পলিটিসাইজেশনটাকে আরও কীভাবে ভালোভাবে করা যায় সেটার একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করে আপনি পরবর্তী সরকারগুলোর হাতে তুলে দিয়ে গেলেন। সো একে তো হচ্ছে আপনি কোনো ধরনের সংস্কার করতে পারেননি, 2 এক্সিস্টিং যে প্রসিডিওর ছিল সেগুলোকে আপনি উইকেন্ড করলেন, এবং 3 আপনি আপনার সকল দায়িত্বের জন্য দায়ী করে গেলেন হচ্ছে গিয়ে আমলাতন্ত্রকে। তো এটা একদিকে হচ্ছে আপনি আপনার দায়িত্ব এড়ালেন। সো এই জিনিস বুঝতে আপনার 17 মাস লাগলো যে এটার জন্য এই দায়ী, এবং যে ভাষায় তিনি আক্রমণ করলেন সেটা অত্যন্ত আপত্তিকর। তিনি নিজেও একজন আমলা ছিলেন, তিনি এইরকম একটা বক্তব্য রাখা এইটা এই সরকারের এগেইন যেটা আমরা বলছি যে তার লিগেসি যেটা থাকতেছে আজকে থেকে আমি জানি না 2 বছর 3 বছর যে সময় পরেই হোক, আমরা যখন উই উইল লুক ব্যাক অ্যাট দিস টাইম এবং কনসিকুয়েন্স যেটা আছে সেটার সাথে আমরা বিচার করব, তখন আসলে এসেনশিয়ালি এটাকে আমরা কতখানি সেলিব্রেট করব এবং কতখানি ফিউচার ক্রাইসিস যেগুলোর তারা জন্ম দিয়ে গেছে সেটার জন্য দায়ী করব, সেটা নিয়ে আমাদের সিরিয়াসলি চিন্তা ভাবনা করবার দরকার আছে। জি, অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে একটু আলোচনাটা এই চারজনের কাছে শুনে শেষ করবে যে বড় দলগুলো তো ইশতেহার দিল, এই যে ইশতেহারগুলোর যদি একটু তুলনামূলক বিশ্লেষণ করেন, এবং আসলে আমরা তো সবসময় বলি ইশতেহারগুলো দিন শেষে সবসময় নির্বাচন আগে এক ধরনের প্রতিশ্রুতির ফুলঝুরি হয় এবং শেষে আসলে কেউ প্রতিশ্রুতি রাখে না। ইশতেহারগুলোর তুলনামূলক যদি বিশ্লেষণ করেন আসলে কোন ইশতেহারটা বেশি জনবান্ধব হলো? যে দেখুন, এই আমরা মোটা দাগে যদি 3টা রাজনৈতিক দলের ইশতেহারের কথা বলি, 6 তারিখে বিএনপির পক্ষ থেকে ইশতেহার দেওয়া হয়েছে, আগে জামাতে ইসলামী এবং এরও আগে এনসিপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমার কাছে যেটি মনে হয়েছে যে এইবারে যে বিএনপির ইশতেহার এটি কিন্তু নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করে দেয়া কোনো ইশতেহার নয়। তারা এই নির্বাচনী ইশতেহারটা আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার সময়ে যে ভিশন 2030, তারপরে বিএনপির যে 27 দফা 31 দফা এবং সর্বশেষ আপনি দেখবেন যে এই নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করার আগেই তারা কিন্তু 8 দফা কর্মসূচি দিয়েছিল। এইগুলোর একটা সমন্বিত রূপের আমরা দেখেছি যে তাদের এই মানে এবং সেইখানে তারা কিছু শর্ট টার্ম কিছু লং টার্ম প্ল্যানের কথা বলেছেন, তাদের সরকারের কথা বলেছেন, এবং এইগুলো
তাদের দীর্ঘদিনের চর্চিত বিষয়গুলো জনগণকে হঠাৎ করে দিয়ে সেগুলো না। এবং এর মধ্যে আজকে দেখবেন যে তারেক রহমান সাহেব একটি বক্তব্য রেখেছেন, সেটি হচ্ছে যে আমরা জনগণকে এমন কোনো প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করতে চাই না যেটা মানে বাস্তবায়নের সক্ষমতা আমাদের নেই, আমাদের মানে সেই ধরনের বক্তব্য তিনি দিতেন। আপনি দেখবেন যে তাদের গোটা কর্মসূচিটার মধ্যেই এই ধরনের ব্যবস্থাপনা আছে এবং আমার কাছে মনে হয়েছে এটি অনেক বেশি মানে আমরা বলবো যে ওয়েল ডিজাইনড এবং এটি পরিকল্পিত, এটা আমার কাছে মনে হয়। জি, রাজুকুজ্জামান রতন, এই যে বড় দলগুলোর ইশতেহার শুধু কি মানে প্রতিশ্রুতির ফুলছড়ি নাকি আসলে বাস্তবায়নের এই বাস্তবতার সক্ষমতা এই দলগুলোর আছে, যারাই যা প্রতিশ্রুতি দিল জনগণের জন্য? প্রতিশ্রুতি দেওয়া হয় কিসের জন্য? বাস্তবায়ন মানে ভোটারদেরকে প্রলোভিত করবার জন্য, আমি মানে আকৃষ্ট করা বলবো না, প্রলোভিত করার জন্য। এবং সেই ক্ষেত্রে কি কখনো কখনো প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে প্রতারণা করা হয়? প্রতিশ্রুতি, প্রলোভন, প্রতারণা এগুলো সবগুলো মিলেই হচ্ছে তাদের প্রচারণা। তা আমি মনে করি যে এটা বলা উচিত ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা অঙ্গীকার থাকা উচিত যে আমরা নির্বাচিত হলে এই কাজগুলো করব। যেমন আমরা আমাদের বাসদের পক্ষ থেকে বলেছি, ভাই আমরা অত বেশি কিছু করতে পারবো না, যদি আমরা নির্বাচিত হই আমরা কি করতে পারি, সংবিধানের কিভাবে গণতান্ত্রণ করা যায়, দেশের অর্থনীতির ভিত্তিটা তৈরি করতে গেলে কৃষির সঙ্গে শিল্পের সংযোগটা কিভাবে স্থাপন করা যায়, কিভাবে আমাদের কর্মসংস্থানের বিষয়টা তৈরি করা যায়, শিক্ষার মান এবং শিক্ষার বিষয়বস্তু কিভাবে নির্ধারণ করা যায়, আর স্বাস্থ্য, কৃষি এই ক্ষেত্রে বরাদ্দ যে দীর্ঘদিন ধরে 5% ঘরে ঘুরছে এটাকে কিভাবে আমরা 10% নিয়ে যেতে পারি। আর একটা বিষয় আমরা যেটা করতে চাই যে অঙ্গীকারটা এটাও হবে, আমাদের দল থেকে যারা নির্বাচিত হবেন তারা জনগণের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে নিজেরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। তারা যতদিন পর্যন্ত পার্লামেন্টের সদস্য থাকবেন ততদিন পর্যন্ত সদস্য থাকার কারণে যেহেতু সরকারের কাছ থেকে ভাতা পাবেন জনগণের ট্যাক্সের টাকায়, তারা আলাদা করে কোনো ব্যবসা বাণিজ্য ঠিকাদারি এগুলো করবেন না, যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। তারা নির্বাচিত হওয়ার পরে তাদের পদকে কখনোই তারা তাদের সম্পদ বৃদ্ধির কাজে লাগাবেন না এবং এই সময়কালে তারা তাদের নিজের এলাকার বাইরে কোনো সম্পদ কিনতে অথবা বিক্রি করতে পারবেন না। এই যে কথাগুলো বলেছি এগুলো কি, একটা হচ্ছে যে অঙ্গীকার করা আমি কি করব, আর একটা অঙ্গীকার হচ্ছে আমাদের দল কি করবে। আমরা মনে করি যে এই দলগুলোর ক্ষেত্রেও এরকম অনেক ধরনের তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। কেউ যদি বলেন যে আমরা আমাদের অর্থনীতিটাকে $2 ট্রিলিয়ন নিয়ে যাব, $450 বিলিয়ন অর্থনীতিকে $2 ট্রিলিয়ন নিয়ে যেতে গেলে প্রবৃদ্ধিটা কত করতে হবে, চীনের মতন করে যদি প্রবৃদ্ধি করতে হয়, চীনের মতো ইনফ্রাস্ট্রাকচার আমাদের এখানে তৈরি আছে কিনা, কিংবা কেউ যদি বলে মাথাপিছু আয় আমি $10,000 করে দেবো, এখন মাথাপিছু আয় হচ্ছে $2,820, সেই অনুযায়ী প্রত্যেকের মাথাপিছু ইনকাম হচ্ছে বার্ষিক $3,44,000 টাকা। মাথাপিছু $10,000 হলে প্রত্যেকের মাথাপিছু মাসিক ইনকাম হওয়ার কথা $1,10,000 টাকার মতো। আচ্ছা, আমাদের গার্মেন্টস শ্রমিকদের মজুরি কত হবে, সম্ভব কিনা, আমাদের কবে? তার মানে এই কথাগুলো যখন বলছি কথাগুলো শুনতে ভালো, কিন্তু আমি এটা ধরেই নিয়েছি যে কথাটা আমি বাস্তবায়ন করবো না। যেমন করে পরকালের লোভ দেখিয়ে ইহকালে ভোট নেওয়াটা ঠিক নয়, ঠিক তেমনি যে যতখানি অগ্রগতি করানো সম্ভব সেই দিকটা খেয়াল না করে তার চেয়ে বেশি প্রতিশ্রুতি দেওয়াটা ঠিক নয়। অধ্যাপক আসিফ হোসেন একই প্রশ্ন রাখতে চাই যে ইশতেহার তুলনামূলক বিশ্লেষণ করলেন, দেখুন মানে এখানে বেসিক্যালি যদি আপনি তিনটা বলেন আমি এনসিপিটা বাদ দিচ্ছি, কারণ এনসিপির বেসিক্যালি হচ্ছে কি যেটা সেটা যত ভালোই হোক না কেন এটা দিয়ে আসলে এক্স্যাক্টলি কী হবে আমি ক্লিয়ার না। যে তারা যদি জোটের একজন সদস্যই হন তাহলে শেষ পর্যন্ত কতখানি ইনফ্লুয়েন্স তারা করতে পারবেন এটা পরিষ্কার না। বিএনপি আর জামাতে যদি দেখেন আমার দুইটা ইশতেহারের কোনোটাই আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ আমি বলছি আমি ইকোনমি বা এটা নিয়ে আমি বলবো না, কারণ দিস ইজ নট মাই ফিল্ড। জামাতের যেটা সবচেয়ে বড় সমস্যা, জামাতের যদি আপনি দেখেন যে তাদের পুরো দুর্নীতি বিরোধী বক্তব্য পুরোটাই দাঁড়িয়ে আছে সৎ লোকের শাসনের উপরে। সে একজন মানে আপনি হচ্ছে যে একজন সৎলোক পাবেন, সেই সৎলোক হচ্ছে সকল জিনিসপত্র ঠিক করে দেবে। এইটা তো একটা ভয়াবহ বক্তব্য এই অর্থে যে এটা এক অর্থে অথরিটেরিয়ান একটা গভর্নমেন্টকে ডাক দিয়ে নিয়ে আসে। কারণ আপনি ধরে নিচ্ছেন যে এই ব্যক্তি সৎ, সেই ব্যক্তি সৎ নাও হতে পারে সেই ব্যক্তি, এবং আপনি যখন এই সততার নাম দিয়ে তাকে আরও পাওয়ারফুল করতে পারবেন। ইন আ সেন্স আপনি গত 15-16 বছরে যেটা দেখেছেন যে ভরসা রাখুন একজন ব্যক্তির উপরে, আপনি তো আবারও সেই ভরসা রাখুন একজন ব্যক্তির উপরে চলে যাচ্ছেন, আপনি তো আবারও একটা অথরিটেরিয়ান সিস্টেমকে ডাক দিয়ে নিয়ে আসছেন। বরং এইখানে সিস্টেমেটিক চেঞ্জ কোনো কিছু আপনি করবেন কি না সেই সিস্টেমেটিক চেঞ্জের কোনো ধরনের আমি এখানে হচ্ছে গিয়ে নমুনা দেখিনি। এবং আরেকটা মজার ব্যাপার আছে, আপনি যদি মানে আমি জানি না যে আমাদের এটা কারা তৈরি করেছেন, এটা আমার কাছে মনে হয়েছে যারা করেছেন তারা আসলে জানেন না গত 15-16 বছরে দেশে কী ঘটেছে। এবং জামাতের ম্যানিফেস্টোটা যদি দেখেন আপনার একটা জিনিস মনে হবে যে আওয়ামী লীগ খুব চমৎকার কাজ করে গেছে, কারণ এসেনশিয়ালি তারা আওয়ামী লীগের অনেকগুলো প্রপোজালকে জাস্ট সিম্পলি এন্ডোর্স করেছে।
যেমন ধরুন আমি যদি উদাহরণ দিই, যেমন হচ্ছে তারা বলেছেন যে তারা গ্রিভেন্স রিড্রেস সিস্টেম চালু করবেন, আর গ্রিভেন্স রিড্রেস সিস্টেম অলরেডি ব্যুরোক্রেসিতে আছে, যেটা আগের সরকার চালু করে গেছে। তারা যদি বলতেন যে এটা কাজ করে না, এটাকে কীভাবে ঠিক করবো, সেইটা একই জিনিস আপনি করবেন। ওনারা বলছেন যে সরকারি কর্মকর্তাদের জন্য ফাইল সিস্টেম চালু করবেন যাতে তাদের কাজকর্ম, সেটাও গত সরকার করে গেছে। নথি বা নথি সেটা অলরেডি চালু আছে। তারা বলেছেন যে ইন্টিগ্রেটেড হাউস হোল্ড ডাটাবেস তৈরি করবেন, সেটাও গত সরকার 2015-16 থেকে চেষ্টা করে গেছে, করতে পারেনি। ইস্যুটা যদি হতো, মানে আপনার দেখে মনে হবে যে দিস ইজ কাইন্ড অফ এন্ডোর্সমেন্ট অফ দ্য লাস্ট গভর্নমেন্টস ডিসিশন উইদাউট সেইং দ্যাট এই জিনিসপত্রগুলো হচ্ছে গিয়ে কেন কাজ করেনি। আরও একটা মজার ব্যাপার হচ্ছে যে নারী বিষয়ে আমরা অনেক কিছু বলি, সো ওনাদের ওইটাতে খুব স্পষ্টভাবে যেটা বলা আছে যে ওনারা নারীদের মন্ত্রিসভার দায়িত্বে নিয়ে আসবেন। এই নারীরা কোথা থেকে আসবে? ওনারা তো একজনকেও নমিনেশন দেন নাই, তাহলে ওনারা কি বাইরে থেকে নিয়ে আসবেন? এবং যদি নিয়ে আসেন, ওনারা এইটুক রাজি আছেন যে নারী একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিবে, কিন্তু সেই নারী আবার হচ্ছে দেশের দায়িত্ব নিতে পারবে না, দলের দায়িত্ব নিতে পারবে না। তাহলে এই নেতৃত্ব আসলে কোন জায়গায় দাঁড়ায়? বিএনপির সাথে আমি এটা বলবো, বিএনপির একটা জিনিস আমার যেটা ভালো লেগেছে, দে হ্যাভ আ সিস্টেমেটিক আন্ডারস্ট্যান্ডিং, যে দুর্নীতি দমন কমিশন যদি হয় তাহলে এই সিস্টেমটাকে আমি কীভাবে তৈরি করবো, বা সেই সিস্টেমটা কীভাবে এক্সিকিউট করবে সেটার পুরো বর্ণনা আমি পাইনি। এবং সংবিধান সংস্কারের বিষয়ে তাদের যেই মতামতটা আছে সেটা আমাকে বেশ খানিকটা হতাশ করেছে, কারণ এইটা যদি তারা যেটা বলেছেন সেটা যদি তারা বাস্তবায়ন করেন, তাহলে এইটার অ্যাটলিস্ট নাম্বার 2 রেফারেন্ডামের যে সাব কোয়েশ্চেন, সেটার সাথে এটা কন্ট্রাডিকশনে যায়। সেটাকে ওনারা কীভাবে অ্যাড্রেস করবেন, নাকি রেফারেন্ডামে যাই হোক তারা তাদের মতো করেই বাস্তবায়ন করবেন, সেই সমস্যাটা হচ্ছে গিয়ে সামনে চলে আসে। নির্বাচনী মনে ইচ্ছে করে আপনার কাছে শেষে এলাম, এই যে বিএনপি তার যে বিশাল প্রতিশ্রুতি এবং যে 31 দফা দেখেন, আসলে আমরা বাজেট পেশ করি প্রত্যেক বছর সংসদ সদস্য হিসেবে, এটা খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। সবকিছু কিন্তু আমরা পূরণ করতে পারি না। আমরা কি বলি, বাজেট অর্থ হচ্ছে আমার যদি এত টাকা হয় আমি এটা করব, পরিকল্পনা আয় ব্যয়ের একটা হিসেবেকেই বাজেট বলে। সেইখানে আমার যত টাকা হয়েছে আমি ততটুকু করেছি, যতটা হয় নাই আমি নেক্সট ইয়ারের জন্য আবার ওটাকে আমি ঢুকিয়ে দিয়েছি। ঠিক তেমনই ইশতেহারটা এরকম 5 বছরের একটা ইশতেহার। বিএনপি চেষ্টা করবে সর্বোচ্চ করার। বিএনপি যতটুকু সময় বিএনপির এই রাষ্ট্র শাসনে ছিল ততটুকু সবসময় ভালো করার চেষ্টা করেছে। এইবারও চেষ্টা করবে 1 কোটি বেকারকে আপনার চাকরির ব্যবস্থা করা। হয়তো সেটা পারবে না পুরাটা, 60% তো পারবে। 25 কোটি বৃক্ষরোপণ হয়তো পুরাটা পারবে না, 10 কোটি 15 কোটি তো পারবে। নারীর আপনার 4 কোটি পর্যন্ত, 50 লাখ থেকে 4 কোটি পর্যন্ত ফ্যামিলি কার্ড পুরাটা হয়তো পারবে না, কিন্তু স্টার্ট করবে মাঝারি টাইপের পেলে আমি কিন্তু খুব খুশি হই যে আমার আন্তরিকতার অভাব ছিল না। আমার এই ন্যায়ের মধ্যে থেকে আমি অন্য 10টা জায়গা থেকে বাঁচিয়ে আমি আমার ট্রান্সপারেন্সির মাধ্যমে আমি এইটুকু করতে পেরেছি, এইটুকু পারিনি, এইটুকু আমি নেক্সট ইয়ারের সঙ্গে সংযোজিত করব যতটুকু পারলাম। এই ট্রান্সপারেন্সিটুকু যদি থাকে আমি তাদের উপর খুব খুশি, এবং আমার বিশ্বাস জাতীয় খুশি। আমার করার মানসিকতা এবং আমার ইচ্ছা, এই দুইটা সংযোগটা থাকতে হবে, এবং আমার বিশ্বাস যে এটা সম্পূর্ণভাবে বিএনপি থাকবে। যে একটি কথা বারবার বলা হয় যে প্রলোভন দেখিয়ে প্রতারণা যেন না করে। না, বিএনপি তো আমি অতীতের কথায় আপনি যদি যান, অতীতে যত ইশতেহার হয়েছে আপনি একটাও দেখান যে এটা বলেছে একদমই কিছু করে নাই, এটা বলতে পারবে না। এমন না যে বিএনপিকে কখনোই চিনে নাই, দেখে নাই, দেখেছে, চিনেছে। বিএনপি যতটুকু বলেছে তার চেয়ে পারলে একটু বেশিই করেছে, কম করে না। 4 জনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্ত। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।